আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? শোনা যায়? শুনতে পাচ্ছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। So, আমরা গতদিন মনে হয় অ্যাক্টিভিটি বেস কস্টিং এ ছিলাম, ওইখানে আরো দুই একটা অঙ্ক বাকি ছিল, এগুলো কি দেখছেন কেউ? এগুলো কি দেখানো লাগবে নাকি আমরা পরেরটা চলে যাব? আমরা লাস্ট কোনটা দিতেছিলাম? টেস্টের আন্ডারস্ট্যান্ডিং 5 মনে হয়, না? অ্যাক্টিভিটি বেস কস্টিং এ ছিলাম না? জি স্যার। এখানে অঙ্ক বাকি ছিল দু একটা। আর টেস্টিয়াল আন্ডারস্ট্যান্ডিং 6 টা একটু বুঝালে ভালো হয়েছে। 6 এর 6 টা না? জি 6 এর আসলে আপনার বি পোরশনটাতে একটু প্রবলেম ছিল। আপনি ওভারঅল বুঝালে হবে অথবা বি বি পার্টটা একটু বুঝালে হবে। ওয়ান ক্লাসে তো এটা হয় নাই, না? ক্লাসে তো এটা হয় নাই। না না, ও আচ্ছা, বাকি আছে আর একটা 6। আমরা 5 তো দেখছি না ক্লাসে? 5 নাকি 5 হয় না? না 5 ও হয়নি স্যার। আমরা 1-2 পর্যন্ত স্যার হয়েছিল, টেস্ট রাউন্ডে 1 আর 2। 1 আর 2, আচ্ছা আচ্ছা। 3 4 5 লাগে না আসলে, 6 টা একটু হ্যাঁ, 5 তো মনে হচ্ছে একেবারে নরমাল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি 6 টা একটু দেখাই তারপরে আমরা পরে চলে যাই যদি আপনাদের সমস্যা না থাকে। জি স্যার। ওকে। যাদের কাছে বই আছে দেখেন, পেজ নাম্বার 147 এ কোশ্চেনটা আছে, আমি একটু শেয়ার করে দেখাই। 6 Test your understanding 6 এর question. এটা question, ঠিক আছে। এখন কেবল মেক্স এন্ড সেলস টু প্রোডাক্টস প্লাস এন্ড ডাবল প্লাস। একটা প্রোডাক্টের নাম হচ্ছে প্লাস আর একটা প্রোডাক্টের নাম হচ্ছে ডাবল প্লাস। The direct cost of production are 12 for 1 unit of plus and 24 per unit of double plus. ডাইরেক্ট কস্ট অফ প্রোডাকশন তো আপনারা ভালোভাবে জানেন, কি কি থাকে এখানে বলেন তো ডাইরেক্ট কস্টে? ডিরেক্ট কস্ট বলতে আমরা কি কি বোঝাই? র মেটেরিয়াল কস্ট, শুধু ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, রাইট? দুইটা, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস কি ডিরেক্ট লেবার, দুইটাকে বোঝাই নরমালি আমরা ডাইরেক্ট প্রোডাকশন কস্ট বলতে। আর ইনডিরেক্ট বলতে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কে বোঝাই সাধারণত।
তার মানে ম্যাটেরিয়াল লেবার দেওয়া আছে একসঙ্গে করে, ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল লেবার যাই বলে ডিরেক্ট কস্টটা দেওয়া আছে, লেবার ছাড়া তো কাজ হওয়ার কথা না। এরপরে যেটা করছে ইনফরমেশন রিলেটিং টু অ্যানুয়াল প্রোডাকশন এন্ড সেলস, অ্যানুয়ালি দেওয়া আছে ইনফরমেশন গুলো। অ্যানুয়াল প্রোডাকশন এন্ড সেলস দুইটারই সমান 24,000 ইউনিটস, প্লাসেরও যেটা ডাবল প্লাসেরও 24,000 ইউনিটস। ডিরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট, প্রতি ইউনিটে যেখানে প্লাসের লাগে 1, ডাবল প্লাসের লাগে 1.5, নাম্বার অফ অর্ডারস 10, নাম্বার অফ অর্ডারস 140। তার মানে প্লাস অনেক লার্জ লটে বিক্রি হয়, লার্জ লটে, এবং ডাবল প্লাস এর লটটা ছোট, অনেকগুলো অর্ডার। নাম্বার অফ ব্যাচ এটাও সেম, প্লাস এর কম, ডাবল প্লাস এর বেশি না। নাম্বার অফ সেটআপও তাই, প্রতি ব্যাচে নাম্বার অফ ব্যাচ দেয়া আছে, প্রতি ব্যাচে সেটআপ লাগে একটা করে, প্লাসে আর ডাবল প্লাসে 3 টাইমস বা 3টা করে লাগে। স্পেশাল পার্টস লাগে 1, স্পেশাল পার্টস লাগে 4। এই হচ্ছে বেসিক ইনফরমেশন দেওয়া। কোশ্চেন নম্বর 6 এর পার্ট 2। এই কোশ্চেনটাকে মিসিং নাকি? কোশ্চেন 5, 6, 7 শেয়ার করে দিচ্ছি বাকি কোশ্চেনটুকু। যাচ্ছে কি আমাদের এখানে তাহলে এখানে সম্ভবত দুইটা মেথড চাইছে, ট্র্যাডিশনাল এবং এবিসি দুইটাই। আমি ইমেজটা শেয়ার করি, তারপরে তাহলে বেটার হবে। তাদের কাছে বোঝা আছে? সেকেন্ড পার্টটা দেখা শুরু করেন, আমি শেয়ার করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। ইনফরমেশন রিলেটেড টু প্রোডাকশন ওভারহেড কস্ট ইজ অ্যাজ ফলোজ। প্রোডাকশন ওভারহেড গুলোকে দেখেন ভাগ করা আছে মোট 4টা ভাগে, 5টা আদার সহ। সেটআপ কস্ট দেওয়া আছে, নাম্বার অফ সেটআপ অনুসারে কস্ট ড্রাইভার হচ্ছে নাম্বার অফ সেটআপস। অ্যানুয়াল কস্ট 73,200। স্পেশাল পার্টস হ্যান্ডলিং, নাম্বার অফ স্পেশাল পার্টস অনুসারে অ্যানুয়াল কস্ট 60,000। আদার ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং, নাম্বার অফ ব্যাচ অনুসারে হবে 3,000 টোটাল কস্ট। অর্ডার হ্যান্ডলিং হচ্ছে নাম্বার অফ অর্ডার অনুসারে হবে 19,800। আদার ওভারহেডস, বাকি যা ওভারহেড এগুলোর অ্যাক্টিভিটিটা ভাগ করে না, অথবা অনেক অ্যাক্টিভিটি, এটা সাম আপ করে নিয়েছে 2,60,000। টোটাল ওভারহেড হচ্ছে 4,32,000।
Other overhead costs do not have an identifiable cost behavior, and in an ABC system, these overheads should be recovered on a direct labor hour basis. Other overhead cost driver দেয় নাই, তবে ওরা বলে দিছে যে এটা লেবার আওয়ার অনুসারে করতে হবে। Calculate the production cost per unit of plus and double plus if the company uses traditional absorption costing and the overheads are recovered on a direct labor hour basis. প্রথম পার্টটা অলরেডি বুঝে গেছেন হয়তো বা, তাই না? তারপরে আমি একটু দেখাই, যেহেতু আমরা দেখাচ্ছি, হয়তো বাকিরা যারা দেখেন না তাদের জন্য সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন সলিউশনটা? দেখা যাচ্ছে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 6 পার্ট 1। জি স্যার। এখানে আমাদের বলে দিয়েছে যে আমাদের হচ্ছে ওভারহেড অ্যালোকেশনের বেসিস হবে ট্র্যাডিশনাল সিস্টেমে অ্যাবজর্পশন কস্টিং এ লেবার আওয়ার। তাহলে লেবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে, টোটাল লেবার আমাদের জানতে হবে, আর ওভারহেড কস্ট আমাদের পাঁচটা যোগ করে আমরা পাইলামই, পাঁচটা যোগ করে যেটা পাইলাম $4,32,000। আর ওভারহেড কস্ট হচ্ছে $4,32,000। আর আমরা হচ্ছে আওয়ার কিভাবে বের করব? এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন প্লাস হচ্ছে 24,000 ইউনিট, প্রতি ইউনিটে লাগে 1 ঘন্টা করে, আর ডাবল প্লাস হচ্ছে 24,000 ইউনিট, প্রতি ইউনিটে লাগে 1.5 ঘন্টা করে। তাহলে 1 ঘন্টা করে লাগলে 24,000 ইউনিট 24,000 ঘন্টায় লাগবে, আর এখানে 1.5 ঘন্টা করে লাগলে মনে হয় 36,000 হয়, তাই না? 24,000 এর 1.5 আওয়ার করে লাগে, টোটাল 36 আর 24 মোট হচ্ছে 60,000 ঘন্টা লাগবে, তাই না? এটা তো বুঝছেন, তাই না? এটা বোঝা গেছে কিভাবে 60,000 আওয়ার্স আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে টোটাল ওভারহেড কস্টকে টোটাল আওয়ার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি প্রতি ঘন্টায় রেট পাচ্ছি হচ্ছে $7.2 করে। ওকে, তাহলে যদি ট্র্যাডিশনাল সিস্টেম আমরা কস্টটা বের করতে চাই, ডাইরেক্ট কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে 12 হচ্ছে প্লাসের জন্য, ডাবল প্লাসের জন্য 24। প্রোডাকশন ওভারহেড এটা বলছে লেবার আওয়ার অনুসারে হবে, তো আমরা দেখলাম লেবার আওয়ার এখানে লাগে 1 ঘন্টা, তাহলে পার আওয়ার রেট তো আমরা পেলাম 7.20, তাহলে 1 ঘন্টার জন্য 7.20। আর ডাবল প্লাস লাগে 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা হলে 7.2 কে আমরা 1.5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে ডাবল প্লাসে প্রতি ইউনিটে লেবার লাগবে 10.8। ফুল প্রোডাকশন কস্ট আসবে 19.20, প্লাসের জন্য ডাবল প্লাসের জন্য আসবে 34.80। এই হচ্ছে ট্র্যাডিশনাল কস্টিং এর ফুল প্রোডাকশন কস্ট। যে কোনো কোশ্চেন করতে পারেন এখানে, নাহলে আমরা এবিসি তে চলে যাব। আছে কারো কোশ্চেন? নো। ওকে, তাহলে আমরা এবিসি তে চলে যাচ্ছি। তাহলে এবিসি তে আমরা জানি আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের কস্ট ড্রাইভারের টোটাল ফিগারটা লাগবে। টোটালটা পেলে আমরা কি করতে পারবো, এই যে অ্যাক্টিভিটি কস্ট গুলো, যে কস্ট গুলো আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, সেটাকে আমরা টোটাল কস্ট ড্রাইভার দিয়ে ডিভাইড করে কস্ট ড্রাইভার রেটস বের করে ফেলতে পারবো। আমরা যদি আমাদের কোশ্চেনটা দেখি যে কস্ট ড্রাইভার কয়টা আছে কোন ক্ষেত্রে বা কি কি লাগবে, তো এখানে দেখেন নাম্বার অফ, সরি প্রথম পার্টটাতে আছে, এটা তো টোটাল কস্ট দেওয়া আছে, এটাকে আমরা কস্ট ড্রাইভার দিয়ে ডিভাইড করব। তো আদারটার কস্ট ড্রাইভার তো আমাদের বলা আছে লেবার আওয়ার, এটা তো আমরা অলরেডি দেখলাম ট্র্যাডিশনাল সিস্টেমে। এখানে দেখেন কোশ্চেনে দেওয়া আছে নাম্বার অফ অর্ডারস, নাম্বার অফ অর্ডার 10 140, তাহলে মোট কত হবে 150, তাই না? সিমিলারলি নাম্বার অফ ব্যাচও দেওয়া আছে 12 আর 240, তাহলে 252 হবে এখানে। নাম্বার অফ সেটআপ পার ব্যাচ, তাহলে এখানে যদি আমরা প্রতি ব্যাচে একটা করে সেটআপ লাগে, তাহলে 12টা ব্যাচে 12টা সেটআপ লাগবে। আর এদের জন্য লাগবে হচ্ছে প্রতি ব্যাচে 3টা করে হলে ব্যাচ আছে 240টা, তাহলে মনে হয় 3 24 কত 720 সম্ভবত, আমরা দেখি। হ্যাঁ 720, ঠিক আছে। তাহলে এটা সরাসরি কোশ্চেনে দেওয়া আছে ব্যাচ প্লাসের 12, ডাবল প্লাসের 240, মোট 252 লাগবে। সেটআপের জন্য এর লাগবে একটা করে, তাহলে 12, এর লাগবে 3টা করে, 240 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 720 আসবে। 720 আর 12 মোট 732। স্পেশাল পার্টস কার কথা আমরা দেখবো। অর্ডার তো সরাসরি দেওয়া আছে কোশ্চেনে,
110 আর 140, মোট লাগবে 150। ডাইরেক্ট লেবার আওয়ার এটাও আমরা এই যে ট্র্যাডিশনাল সিস্টেমে বের করে ফেলছি, 24,000 ইউনিটের জন্য 24,000, আর এই ক্ষেত্রে 1.5 ঘন্টা করে লাগে, তাহলে 24,000 গুণ 1.5 36,000, মোট হচ্ছে 60,000। একটা বাকি থাকলো স্পেশাল পার্টস। স্পেশাল পার্টস এর সংখ্যা কোশ্চেনে দেওয়া আছে কয়টা? স্পেশাল পার্টস লাগে প্রতি ইউনিটে একটা করে, এর লাগে প্রতি ইউনিটে 4টা করে। তাহলে 24,000 ইউনিটে 24,000টা স্পেশাল পার্ট লাগবে, আর এর জন্য লাগবে 24,000কে 4 দিয়ে গুণ করলে মোস্ট প্রবাবলি এটা 96,000 হয়। তাহলে 24,000 আর 96,000 সম্ভবত 1,20,000। এই যে দেখেন স্পেশাল পার্টস প্রতি ইউনিটে একটা করে, আর প্রতি ইউনিটে 4টা করে, 24,000 ইউনিট 4 দিয়ে মাল্টিপ্লাই। এই টোটাল কস্ট ড্রাইভারটা বুঝতে পারছেন সবাই? এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই কস্ট গুলো তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সেটআপ কস্ট কত, স্পেশাল পার্টস হ্যান্ডলিং কত, আদার হ্যান্ডলিং কত, অর্ডার হ্যান্ডলিং, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, আদার ওভারহেডস, এগুলো কোশ্চেনে তো সরাসরি দেওয়া আছে, তাই না? এই যে দেখেন কোশ্চেনে দেওয়া আছে সেটআপ কস্ট 73,200, স্পেশাল পার্ট 60,000, প্রত্যেকটা দেওয়া আছে। এইগুলোকে তাহলে আমরা টোটাল কস্ট ড্রাইভার রেট দিয়ে ভাগ করে দিই। ওই কস্ট গুলোকে আমরা যে যেমন হচ্ছে ব্যাসের জন্য যেখানে সেটআপ সেখানে টোটাল নাম্বার অফ সেটআপ 732 দিয়ে ভাগ করলাম, স্পেশাল পার্ট টোটাল স্পেশাল পার্ট দিয়ে ভাগ করলাম, অর্ডার হ্যান্ডলিং টোটাল নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ করলাম, যে ক্ষেত্রে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এটা ব্যাস অনুসারে ব্যাস দিয়ে ভাগ করলাম, আর আদার ওভারহেড লেবার দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা প্রত্যেকটা কস্ট ড্রাইভারের রেট পেয়ে গেলাম। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন ডাবল প্লাস দুইজনের ভিতরে ওভারহেডটা অ্যালোকেট করে দিই। সেটআপ এখন আপনারা নিজেরাই পারবেন। প্রথমটা যেহেতু সেটআপ, দেখেন প্রত্যেক সেটআপ 100 করে লাগে, তাহলে সেটআপ হচ্ছে প্লাসের জন্য 12টা 1200, আর ওর জন্য 720টা, 720 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 72,000। শুধু খেয়াল করবেন আপনারা যে ক্যালকুলেশন ভুল ধরতে পারবেন, যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয় কম্পিউটেশনে, টোটালটা যেন মিলে, দুইটা মিলে 1200 7,000 72,000, দুইটা মিলে 73,200। এই যে উপরে যে টোটাল কস্ট কোশ্চেনে দেওয়া আছে এটা যেন মিলে, এটা খেয়াল করবেন, এটার সাথে এগ্রি করতে হবে, দুইটা মিলে। সিমিলারলি স্পেশাল পার্টের ক্ষেত্রে তাই 0.5 করে পার পার্ট। তাহলে এটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, একটা হচ্ছে 24,000 হচ্ছে প্লাসের জন্য, 96,000 হচ্ছে ডাবল প্লাস, হাফ করে দিলে হয় 0.5 মানে হাফ, 12,000 আর হচ্ছে 48,000। অর্ডার হ্যান্ডলিং তো আপনারা পারবেন, প্রত্যেক অর্ডারের লাগে 132 করে, তাহলে 10টা অর্ডারে লাগবে 1320, 140টা অর্ডারে লাগবে গুণ করে দেন 132 দিয়ে, পেয়ে যাবেন কয়টা অর্ডার, 140টা অর্ডার। 140টা অর্ডার, প্রত্যেকটা অর্ডারে লাগে হচ্ছে 132, 18,480। ঠিক আছে, দুইটা মিলে 19,000। তো আমার মনে হয় পারবেন, বাকিগুলো পারবেন না সবাই? পারবো স্যার। ওকে, তাহলে এখন যদি আমরা বাকিটুকু পারার কথা, কারণ হচ্ছে যে বলছে যে ওনার সমস্যা আছে ওনাকে স্যার জিজ্ঞেস করেন যে উনি পারবে কিনা স্যার। আপনাদের ক্লিয়ার না? ডাইরেক্ট কস্ট কোশ্চেনে দেওয়া আছে ওভারহেড কস্ট, আমরা এখন টোটাল ওভারহেড কে জাস্ট ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি পার ইউনিট ওভারহেড। এই যে 1,03,920 কে 24,000 দিয়ে ভাগ করবেন, তাহলে প্রতি পিছে পাবেন আপনি 4.33, আর ডাবল প্লাসের জন্য 3,28,080, এটাকে আপনি 24,000 ইউনিট দিয়ে ভাগ করবেন, পেয়ে যাবেন 13.67। স্যার 161 এ পেজ নাম্বার 161 এ আপনার এই যে শুধু একটা জায়গায় একটু প্রবলেম মনে হয়েছিল, সেটা হচ্ছে সেলিং প্রাইসটা 25 আর 40 অ্যাজিউম করছে, এটা কিসের বেসিসে আসলে 25 আর 40 ধরছে এটা বুঝতেছি না স্যার। আচ্ছা, এটা তো স্পেসিফিক করলে আমি আরো ক্লিয়ার করে দিতাম। এটা অ্যাজাম্পশন, ওরা নিজের ইচ্ছা মতো ধরছে, এটা আপনি না ধরলেও সমস্যা নাই কোনো। কোথায় যেন এটা কমেন্ট করার সময়, তাই না? পেজ 161। আচ্ছা,
The example above, the full production cost আচ্ছা এটা ওরা নিজের মতো ধরছে, এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো ক্লু দেওয়া নাই, কোনো ভিত্তিও দেওয়া নাই। হ্যাঁ, অ্যাসিউম তো বুঝতেই পারছেন, অ্যাসাম্পশন ওরা কি করছে, সামান্য কিছু বাড়ায় নিয়েছে। 16 টাকা যেখানে কস্ট, সেখানে 25, সেখানে 37, সেখানে 40। না, এটা কম্পালসারি না দেওয়া। স্যার আগের লেকচার থেকে একটা কোশ্চেন ছিল স্যার, আমি কি করতে পারি? অবশ্যই। স্যার তাহলে এই অ্যাজাম্পশনটার ভিত্তি নাই, এই অ্যাজাম্পশনটার ভিত্তি নাই, ওরা নিজের মতো করে জাস্ট ওরা দেখাইতে চাইছে যে আসলে কত ডিফারেন্স হয়। সেলস মার্জিনটা একটা পার্সেন্টেজ, মানে একটা অ্যামাউন্ট ধরে সেলস মার্জিনটা দরকার নাই, আপনি কি কস্ট দিয়ে ডিসিশন দেবেন? আপনি যেহেতু কস্ট নিয়ে কাজ করছেন, আপনি অ্যাক্টিভিটি বেস কস্টিং আর হচ্ছে এই ট্র্যাডিশনাল কস্টিং, এই দুটো ডিফারেন্সটাই বরং আপনি পার্সেন্ট করে করে দেখাতে পারেন যে এখানে এত পার্সেন্ট ডিফার করছে। এটা আমার কাছে বেটার মনে হয়। জি স্যার, বুঝতে পারছি। বলেন আগের লেকচার নিয়ে কি আর যে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড, এটা আসলে কি, মানে এটা বলতে আসলে কি বোঝায়? এমনি স্ট্যান্ডার্ড কস্টটা বুঝি, কার্ড আসলে ওটা ওই আগের প্রথম ইয়েতে আর কি স্যার। স্ট্যান্ডার্ড কস্ট কার্ডটা আসলে কি বোঝাচ্ছে? টাইম কার্ড কি বলেন? টাইম কার্ডের নাম শুনছেন? না স্যার। লেবাররা যখন ফ্যাক্টরিতে ঢোকে তখন যেই কার্ডে বা যেই ডকুমেন্টে ওদের টাইমটা প্রত্যেকের নামে একটা করে কার্ড থাকে, তাদের কার্ডে কখন এন্ট্রি করলো কখন বের হলো এটা লেখা থাকে। হ্যাঁ, জি স্যার। আবার হচ্ছে পাঁচ কার্ড, যেমন পাঁচ কার্ড, রাইট। আবার হচ্ছে যখন জবে কাজ শুরু করে তখন আর একটা রেকর্ড থাকে। তো সিমিলারলি যেই কার্ড গুলোতে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড কস্ট গুলো রেকর্ড করে, সেগুলোকে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড বলে। এটা আমরা নেক্সট চ্যাপ্টার আমাদের স্ট্যান্ডার্ড কস্ট, এটা তো এটা কি স্যার পার ইউনিটে তো হয় স্যার? কি স্ট্যান্ডার্ড কস্ট? কোনটার কথা বলছেন? স্ট্যান্ডার্ড কস্টের কথা? স্ট্যান্ডার্ড কস্ট কার্ডটা পার ইউনিটে হিসাব রাখে স্যার। জি স্যার, পার ইউনিটে হিসাব রাখে না স্যার? আপনি যদি লেবারের জন্য করেন তখন কি পার ইউনিট হিসাব রাখবেন? না স্যার, আওয়ার। আওয়ারে, রাইট। এটা ডিফার করবে, ভ্যারি করবে। যখন যেই মানে আপনি যখন ম্যাটেরিয়াল করবেন তখন অবশ্যই পার ইউনিট করবেন, আবার যখন লেবার করবেন তখন পার আওয়ার, আবার যখন ওভারহেড করবেন তখন আপনার কোম্পানির যে ডিসিশন, এটা কি লেবার আওয়ার অনুসারে করবে না মেশিন আওয়ার অনুসারে করবে না ম্যাটেরিয়াল কস্ট অনুসারে করবে, সেই হিসাবে আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা সেট করতে হবে। ওকে, এটা আপনারা পাবেন, এই যে এখন যে চ্যাপ্টারটা শুরু করবো এখানে পাবেন। আমাদের স্ট্যান্ডার্ড কস্ট নিয়ে 3টা চ্যাপ্টার আছে, এখানে আমরা দেখবো বেসিক থেকে শুরু করে পুরো ডিটেইলস দেখবো। ওকে, এখন এবিসি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এবিসি তো অবশ্যই একটা জিনিস বাদ গেছে, এবিসি কস্টিং চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে, ওইখান থেকে কোনো কোশ্চেন থাকে কিনা আমি জানি না, দেখতে হবে এটা, মানে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখা যাবে। এনভায়রনমেন্টাল কস্ট নিয়ে একটা বিষয় আছে, বাংলাদেশে এগুলোর এখনো কোনো পাত্তা দেয় বলে মনে হয়, তো পুরোটাই থিওরিটিক্যাল। এটা আপনারা একটু দেখতে পারেন বাসায়, দেখে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং, এখানেও এনভায়রনমেন্টাল প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, এই যে ইন্টারনাল ফেলোর এক্সট্রা, ওই যে কোয়ালিটি কস্ট অনুসারে আবার ভাগ করছে। টিকিউএম যেটা দেখছিলেন, কিছু এক্সাম্পল দেওয়া আছে, থিওরি আপনারা পড়েন বাসায়। বাংলাদেশে এনভায়রনমেন্টাল কস্টিং কেমন এটা নাই বলতে গেলে চলে। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার, আপনার স্ক্রিনে না, আমি দেখাইনি, কিছু দেখাচ্ছি না। ও আচ্ছা। এনভায়রনমেন্টাল কস্টটা বাংলাদেশে কেমন একটা অ্যাপ্লিকেশন, খুব রেয়ার বলতে পারেন। এখন পর্যন্ত যেটা করে হয়তোবা এনভায়রনমেন্টাল কোনটার জন্য আমরা কি করি না করি স্টেটমেন্ট আকারে লিমিটেড থাকে। এনভায়রনমেন্টাল কস্ট নিয়ে এখানে কোনো ম্যাথ নেই, কোনো ধরনের প্রেজেন্টেশন নাই, কিচ্ছু নাই। কেউ যদি এটা নিয়ে ইন্টারেস্টেড হন পরবর্তীতে আমরা কথা বলতে পারি এটা নিয়ে। তো বেসিক্যালি এটা আপনারা তোশিবা যদি স্ক্যান্ডালে পড়ছে, তোশিবাতে আপনারা সব থেকে বেটার পাবেন। তারা তোশিবা যেটা জাপানের, এরা এনভায়রনমেন্টাল কস্ট নিয়ে খুব সুন্দর রিপোর্ট করে। ওদের অ্যানুয়াল রিপোর্ট একটা ডাউনলোড করে নিলে এনভায়রনমেন্টাল কস্ট নিয়ে অনেক অনেক বিস্তারিত জিনিস পাবেন। তবে আমাদের যে ম্যানুয়াল গুলো আসবে এবার, এখানে এনভায়রনমেন্টাল কস্টিং, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার থাকবে, যেখানে আমরা
রিসার্চ পেপার গুলো থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসার চেষ্টা করব। দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্ট দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, সো স্ট্যান্ডার্ড কস্টিং এ আমরা তিনটা চ্যাপ্টার পড়বো। কিভাবে? প্রথমে বেসিক, অর্থাৎ নরমাল যে স্ট্যান্ডার্ড কস্টিং এ যে স্ট্যান্ডার্ড গুলো বিভিন্ন ভেরিয়েন্স অ্যানালিসিস গুলো করা হয় সেটা আমরা দেখবো। এরপরে সেকেন্ড চ্যাপ্টার আছে ডিসকাশন, থার্ড চ্যাপ্টারে গিয়ে অ্যাডভান্স কিছু আছে। তো তিনটাকে সামারি করে আমার এখানে দেখানো আছে, আমি গ্রুপে এগুলো আপলোড করে দেবো আর একটু মডিফাই করে। স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম, এখন যদি আমরা বলছি শুরুর দিকে যে মডার্ন বিজনেস এনভায়রনমেন্টে স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমের অ্যাপ্লিকেশন খুবই কম, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সিনারিওটা ডিফারেন্ট। বাংলাদেশ এখনো মডার্ন বিজনেস এনভায়রনমেন্টের যে ফিচার্স গুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেখানে আমরা যেতে পারি না এখনো, যেই কারণে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর বেশিরভাগ জায়গাতে এখনো স্ট্যান্ডার্ড কস্টিং বেঁচে আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্টিং এর অ্যাপ্লিকেশন হয়। তো এই ক্ষেত্রে তারা কি করে, তারা চারটা স্টেপে কাজ করে। নাম্বার 1, দে এস্টাবলিশ এ প্রিডিটারমাইন্ড এস্টিমেটস, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্ট। অর্থাৎ এক কথায় হোয়াট the sales price should be, what the sales volume should be, what the material cost should be, what the material uses ratio should be, মানে প্রত্যেকটা জিনিস কি হওয়া উচিত, কত মানে আমার কত ইউনিট বিক্রি করা উচিত, প্রাইসটা কি হবে, স্ট্যান্ডার্ড প্রাইস কি হবে, আমার সেলিং প্রাইস। আমি যদি ম্যাটেরিয়াল কস্টের কথা বলি তাহলে আমার এই যে এটা একটা গ্রাফ দিয়ে আমি বিস্তারিত দেখাবো। এটা আমি সেলস এর জন্য করতে পারি, যখন আমি ভেরিয়েবল কস্ট বলবো তখন আমি ম্যাটেরিয়ালের জন্য করতে পারি, ম্যাটেরিয়ালের জন্য প্রাইস সেট করতে পারি, ভলিউম বা ইউজেস সেট করতে পারি যে এই পরিমাণ ইউনিট প্রোডাকশনের জন্য এইটুকু ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। অ্যাডভান্স যখন যাবো থার্ড চ্যাপ্টারে তখন আবার দেখবেন এই ইউজটাকে আমরা মিক্স আর ইল্ডে ভাগ করতে পারি, অর্থাৎ মিক্সারটা চেঞ্জ হয়ে গেল কিনা, মিক্সার চেঞ্জ হওয়ার কারণে অথবা আউটপুটের রেশিওটা চেঞ্জ হয়ে গেল কিনা, লেবারের ক্ষেত্রে পেমেন্টের কি অবস্থা, লেবারের এফিসিয়েন্সির কি অবস্থা, এফিসিয়েন্সি মেজার করতে গিয়ে সেখানে আইডল টাইম আছে কিনা, অ্যাক্টিভ আওয়ারে কেমন অবস্থা ছিল ভেরিয়েন্সের, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেডের কি ভেরিয়েন্স হতে পারে, ডিফারেন্স হতে পারে, ফিক্সড ওভারহেডে কি কি হতে পারে, খরচে কি হতে পারে, ভলিউমে কি হতে পারে, ভলিউমের এখানে আবার কি কি হতে পারে। এরকম বিস্তারিত আমরা কয়েকটা চ্যাপ্টার মিলে এই রেশিও গুলো আমরা এই ভেরিয়েন্স গুলো আমরা অ্যানালাইসিস করে দেখব। ক্লিয়ার? তাহলে এতগুলো জায়গায় আমরা স্ট্যান্ডার্ড সেট করতে পারি, বোঝা গেছে? তাহলে এখানে একটা মাত্র রেভিনিউ আর বাদ বাকি সবগুলো কস্ট, বেশিরভাগ হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। কারো কোশ্চেন আছে এটুকু নিয়ে? কোনো কোশ্চেন? নাই স্যার। ওকে, তাহলে এটা আমরা আগামী 3 চ্যাপ্টার দেখতে যাচ্ছি। তাহলে হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ সেটিং স্ট্যান্ডার্ড? ফার্স্ট ইউ হ্যাভ টু determine your estimates for your sales volume, sales price, material cost. Then যখন আপনার স্ট্যান্ডার্ড সেট করা হয়ে যাবে এবং আপনি প্রোডাকশনে চলে গেলেন বা সার্ভিসে চলে গেলেন, এরপরে প্রোডাকশনে বেশি লাগে এটা, যখন কাজটা শেষ হয়ে যাবে দেন ইউ হ্যাভ টু মেজার অ্যাকচুয়াল রেজাল্টস, যে কি ঘটলো, অ্যাকচুয়াল রেজাল্টটা কি। এরপর আমরা অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের ভিতরে কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আমাদের ভেরিয়েন্সটা ধরা পড়বে, এটা কি ফেভারেবল নন ফেভারেবল, এটা আমরা অ্যানালাইজ করব। এবং সেক্ষেত্রে আমাদের কজ গুলো ডিটেক্ট করতে হবে যে whether these why these variances have taken place, whether these issues or these causes are within the control of the employees or outside the control বা beyond the control, মানে কন্ট্রোলের ভিতরে ছিল নাকি কন্ট্রোলের বাইরে, আমাদের ম্যানেজার বা এমপ্লয়ি দায়ী কিনা এটার জন্য, অথবা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের কারণে ঘটছে কিনা, সেইভাবে আমাদের কারেক্টিভ অ্যাকশনে যেতে হবে। এবং বাস্তবতা বিবেচনা করে আমরা চাইলে আবার স্ট্যান্ডার্ড গুলোকে রিভাইজ করতে পারি। এই হচ্ছে আমাদের প্রসেস, এই প্রসেসে আমরা যাব। এখন আপনারা আপনাদের বইতে এই চ্যাপ্টার আসলে খুব টাফ হবে না, ঝামেলা হচ্ছে আপনার এই ফর্মুলা গুলো একটু
বুঝে নিতে হবে, মুখস্থ করলে ফর্মুলা হারাই যাবে, ফর্মুলা থাকবে না। স্ট্যান্ডার্ড কস্ট যেহেতু 3টা চ্যাপ্টার রয়েছে, তো কোশ্চেন থাকাটাই স্বাভাবিক। তো আমি মনে হয় এখন একটু একটু করে আমরা ম্যাথের দিকে যেতে পারি না, নাকি আমরা থিওরি নিয়ে কথা বলবো? স্যার আরেকটু যদি হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল বিষয়ে কথা বলা যেত, যেমন আমরা যখন হচ্ছে গিয়ে যে সেলস এর ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখছি, মানে এখানে আমার অবজেক্টিভটা আসলে কি, আবার যখন লেবার দেখছি তখন আসলে অবজেক্টিভটা আসলে কি আমরা, আবার যখন আমরা ওভারহেড দেখছি তখন এখানে আমাদের কি অবজেক্টিভ। কারণ এখানকার সূত্রগুলো বেশি একটু জটিল মনে হয়, যদিও অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু মনে হয় যে একটার সাথে অন্য একটা জাম্বেল পাকিয়ে। অনুগ্রহ করে যদি একটু করতেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, স্পেসিফিক যখন যেটা যাব তখন সেটা নিয়ে কথা বললে আমাদের কাছে বেশি ক্লিয়ার হবে, তাই না? জি স্যার, নিশ্চয়ই, ধন্যবাদ। আচ্ছা, যখন আমরা যেটা যাব তখন সেটা নিয়ে কথা বলে তারপরে শুরু করব, অথবা শুরু করার পরে আমরা কথা বলে তারপরে আমরা ফার্দার আগাবো। তো এখানে দেখেন প্রি কন্ডিশন আমি বলে নিই, কোথায় স্ট্যান্ডার্ড কস্টিং অ্যাপ্লাই করা যায়। আপনি আপনার ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড কস্টিং অ্যাপ্লাই করতে পারবেন কিনা এটা কিসের উপরে ডিপেন্ড করে। আমরা বলছিলাম যে মডার্ন বিজনেস এনভায়রনমেন্টে খুব কুইকলি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার প্রোডাক্টের ফিচার্স, প্রোডাক্টের কি বলবো, প্রোডাক্টের যে অ্যাপিল যেই কারণে হয়, অর্থাৎ অ্যাট্রিবিউটস গুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, কাস্টমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায়, যেই কারণে কোম্পানিগুলো বাধ্য হয় তাদের প্রোডাক্ট লাইফ গুলো খুব শর্ট হয়ে যায়, শর্টেন। প্রোডাক্ট লাইফ শর্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে কুইকলি একটা প্রোডাক্ট মার্কেটে উঠে চলে আসে। কিন্তু বাংলাদেশে দেখবেন, যেমন আপনারা বলছেন বারবার, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল বা এইরকম কোম্পানিগুলোতে দেখবেন যুগের পর যুগ একই প্রসেসে আপনার প্রোডাকশন হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে না? আপনারা যেসব জায়গায় জব করেন খুব ফ্রিকুয়েন্টলি কি ওরা প্রসেস চেঞ্জ করতে পারে? আছেন সবাই, ক্লাসে আছেন? পারে না স্যার। পারে না। তো এটাই বলছে, দেখেন, whenever identical operations are performed or identical products are manufactured many times over, যখন আপনি নাপা বা কি বলে প্যারাসিটামল প্রডিউস করেই যাচ্ছেন, it should be possible to decide in advance not merely what they are expected to cost but also what they ought to cost. দুইটা, যদি আপনি একই কাজ রিপিটেডলি করতেই থাকেন অনেক বছর ধরে, তাহলে আপনার শুধু এক্সপেকটেশন করলে চলবে না, বরং আপনার বলতে পারা উচিত যে তার কষ্টটা কত হবে, কত হওয়া উচিত, যার বাইরে যাওয়া উচিত। সো এই হচ্ছে প্রি কন্ডিশন স্ট্যান্ডার্ড কস্টিং এর, অর্থাৎ ইওর অপারেশন শুড বি আইডেন্টিক্যাল এন্ড শুড বি কন্টিনিউড ওভার ম্যানি ইয়ার্স, ম্যানি টাইমস। এইটা হচ্ছে প্রি কন্ডিশন। আপনার কাজটা অনেক দিন ধরে সিমিলার টাস্ক করে যাচ্ছেন এবং খুব বেশি চেঞ্জ নাই, সেই ক্ষেত্রে আপনি যুগ যুগ ধরে আপনার এক্সপেরিয়েন্সের উপর বেস করে আপনার আগেই বলা উচিত, ইউ শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু টেল ইন অ্যাডভান্স হোয়াট এ পার্টিকুলার প্রোডাক্ট শুড বি কস্ট, হোয়াট শুড বি দ্য কস্ট অফ এ পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিস। সার্ভিসে খুব কম, যদিও প্রোডাক্টের ক্ষেত্রে বেশি। তো এখানে স্ট্যান্ডার্ড কস্টিং এর বেসিক যেটা স্ট্যান্ডার্ডের ডেফিনেশন সীমা যেটা দিচ্ছে, একটু ক্লারিফাই করে দিচ্ছে। স্ট্যান্ডার্ড বলছে বেঞ্চমার্ক মেজারমেন্ট অফ রিসোর্স ইউজেস অর রেভিনিউ অর প্রফিট জেনারেশন, তিনটা ওয়ার্ড বলছে দেখেন এখানে। অর্থাৎ স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ড হচ্ছে একটা বেঞ্চমার্ক মেজারমেন্ট অফ রিসোর্স ইউজেস বলতে গেলে ম্যাটেরিয়াল লেবার ওভারহেডকে বোঝাচ্ছে, যে আমি যখন ম্যাটেরিয়াল লেবার ওভারহেড তিনটা রিসোর্সকে ইউজ করব বা অন্য কোনো রিসোর্সকে ইউজ করব, তখন তার বেঞ্চমার্ক মেজারমেন্ট কত লাগা উচিত, কত হওয়া উচিত, এটাকে বলা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। অথবা যখন আমি রেভিনিউ দৃষ্টিকোণ থেকে দেখবো, তখন এটা রেভিনিউ বা প্রফিট জেনারেশন কত হওয়া উচিত। আচ্ছা, যখন আমরা স্ট্যান্ডার্ড কস্ট বলবো শুধু, তখন তো বুঝতে পারছেন আরো ন্যারো ডাউন করে ফেলছে, একটা প্রোডাক্ট বা সার্ভিসের পার ইউনিট কত কস্ট হওয়া উচিত বেসড অন এ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অফ দ্য রিসোর্স needed to supply it and the cost of those resources. তাহলে ফার্স্টে স্ট্যান্ডার্ড ডেফিনেশন দেওয়া আছে, কস্ট ডেফিনেশন দেওয়া আছে,
তবে সব থেকে ক্রিটিক্যাল জায়গা হলো যে স্ট্যান্ডার্ড সেট করার সময় আপনি কতটা বাস্তবতার সাথে সেট করতে পারছেন। অর্থাৎ থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ড সেট করলে হবে না, আপনাকে একটা প্র্যাকটিক্যাল স্ট্যান্ডার্ড সেট করতে হবে। অর্থাৎ আপনার কনটেক্সট, আপনার কোম্পানির যে কন্ডিশন, ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেটাকে বিবেচনায় নিয়ে আপনাকে আপনার কোম্পানির এমপ্লয়ির স্কিল, প্রসেস, ফ্যাক্টরি সেটআপস, মেটেরিয়াল সাপ্লাই বা পুরো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই পুরো বিষয়টা দেখে আপনার কোম্পানির জন্য আপনি স্ট্যান্ডার্ড সেট করবেন। অর্থাৎ অন্য একটা কোম্পানি এক ধরনের স্ট্যান্ডার্ড সেট করছে, সেটা দেখে যদি আপনি আপনার এখানে ফিট করতে যান, তাহলে সেই ক্ষেত্রে ফেলিওরের পসিবিলিটি বেশি। অর্থাৎ ইউ মাস্ট হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট ইওর সারাউন্ডিংস, ইওর এনভায়রনমেন্ট, ইওর কনটেক্সট অর ইওর অপারেশনাল ক্যাপাবিলিটি, এই সব কিছু দেখে আপনাকে স্ট্যান্ডার্ডটা সেট করতে হবে। সো এখন আমরা একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি, তাহলে আমাদের ক্ষেত্রে আরো, এবং সীমাতেও তাই করছে, চলে গেছে। আমরা প্রথমে এরা সেলস দিয়ে শুরু করছি। সেলস এর ক্ষেত্রে আমরা দুইটা অ্যাসপেক্ট দেখব। একটা হচ্ছে যে সেলস প্রাইস এবং সেলস ভলিউম, দুইটা জিনিস আমরা দেখব। এখানে দুইটা জিনিসের জন্য স্ট্যান্ডার্ড সেট করা, একটা হচ্ছে আমরা কত করে সেলস করব, সেটা হচ্ছে সেলিং প্রাইস, আর একটা হচ্ছে কতটুকু সেলস করব। এই দুইটা সমন্বয় হচ্ছে আপনার হচ্ছে সেলস ভেরিয়েন্স। এটা হচ্ছে বেসিক লেভেলে। আর অ্যাডভান্স লেভেলে গেলে আমরা যদি সেলস নিয়ে আরো কিছু ভেরিয়েন্স পেতে পারি। দুইটা ভেরিয়েন্স যথেষ্ট যদিও। তো আমরা এটা একটু এর মাধ্যমে যদি আলোচনা করি, একটা প্রবলেম সলিউশনের মাধ্যমে, তাহলে আরো বেটার শিখতে পারবো। এখানে দেখেন কিছু ইনফরমেশন দেওয়া আছে। এক্সাম্পল 1 এ Walter Dean Limited has budgeted sales of 400 units at $25 each. এটা খেয়াল করে দেখেন যে সে দুইটা জিনিস সেট করছে, কিন্তু একটা ভলিউম আর একটা হচ্ছে প্রাইস, তাই না? জি স্যার। জি স্যার। একটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য কোয়ান্টিটি অফ সেলস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভলিউম অফ সেলস। আর একটা হচ্ছে হোয়াট শুড বি দ্য স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস। এদের পাস্ট এক্সপেরিয়েন্স অনুসারে এরা এটা সেট করছে যে 400 ইউনিট বিক্রি করা উচিত এবং $25 করে বিক্রি করা উচিত। এখন কথা হচ্ছে যখন আমরা, আচ্ছা একটা করে করি সহজ যাতে হয়। The variable costs are expected to be $18 per unit. There are no fixed cost. The actual sales are 500 units. এটার কাজ কি আমরা পরে বলবো, মানে এক যেটা সিম্পলি করা যায় সেটা সিম্পলি করে, তারপরে আমরা যেটা ডিফিকাল্ট সেটা ডিফিকাল্ট দিতে পারি। The actual sales are 500. আপনি কোশ্চেন দেখে আনসার বলতে পারবেন। ভলিউম কি কম না বেশি? বাজেট করছিল কত আর অ্যাকচুয়াল সেলস কত? ভলিউম স্যার বেশি, 100 ইউনিট। তাহলে কি এটা যদি আমাদের যা টার্গেট তার থেকে বেশি সেলস করতে পারে, ইজ ইট ফেভারেবল অর আনফেভারেবল? ফেভারেবল। ফেভারেবল স্যার। মানে আপনি অঙ্ক করার আগে আনসার বলতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না যদিও, অনেক ক্ষেত্রে বলে ফেলতে পারবেন। এবার প্রাইসটা দেখেন, প্রাইস কত করে আশা করছিল? 25 স্যার। 20 টাকা করে হয়েছে, কিন্তু বিক্রি করেছে অ্যাকচুয়ালি কত করে? 20 টাকা স্যার। তাহলে কি হয়েছে, এটা কি ফেভারেবল হবে না আনফেভারেবল হবে? আনফেভারেবল। আনফেভারেবল স্যার। তাহলে আপনি অঙ্ক না করে বলে ফেলতে পারবেন, সামনেও পারবেন, ভয় নেই। সমানিত হয়। হ্যাঁ সমানিত হয় কিভাবে? মানে 400 ইউনিট 25 করে 1000 আর 500 ইউনিট 20 করে 1000। আমি দুইটা কম্পোনেন্ট করে নিচ্ছি, আপনি ওভারঅল সেলস বলুন, সেলস ভেরিয়েন্স। ওকে, ইটস ওকে। তো ওভারঅল হচ্ছে কি, ওভারঅল ঠিক আছে, বাট আমার কোয়ান্টিটি যা আশা করছিলাম তার থেকে বেশি বিক্রি হয়েছে, কিন্তু আমি প্রাইসটা কি ঠিক রাখতে পারি নাই। আমাদের দুইটা ভেরিয়েন্সই বলছে, ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস ভেরিয়েন্স এন্ড দ্য সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভেরিয়েন্স। মুখস্থ করলে থাকবেন, এটাই স্বাভাবিক। যখন আপনি প্রাইস ভেরিয়েন্স বের করতে বলবেন তখন প্রাইসটাকে ফোকাস করবেন, প্রাইসটাকে ফোকাস করবেন। তাহলে হওয়ার কথা ছিল 25, অ্যাকচুয়ালি হয়ে গেছে কত? 20। প্রতি ইউনিটে কত করে মার্ক হয়েছে? $5 5 করে। এখন এইটার সাথে কি আমরা বাজেটেড সেলস নেব না অ্যাকচুয়াল সেলস? যেটা আপনি নিজেকে কোশ্চেন করলে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে কি এই যে যেইটা আমরা কম পেলাম, সেলিং প্রাইস কম হলো, এটা কি আমার বাজেটের সাথে জড়িত না অ্যাকচুয়াল সেলসে গিয়ে আমার কমটা হয়েছে?
বাজেটের কম্পেয়ার তো স্যার কম হয়েছে। আমি বলছি যে $20 করে যে সেলিং প্রাইসটা কম পেলাম আমরা, তাই না? স্যার $20 এটা কার সাথে জড়িত? Actual অ্যাকচুয়াল সাথে। তাহলে আপনি ফর্মুলা পেয়ে গেছেন। বুঝা গেছে? কই স্যার পাইলাম না তো। নাই ফর্মুলা বান নাই। হ্যাঁ স্যার এই যে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস কত? 25 অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত? 20 আর ভলিউম এটা কত করে অ্যাপ্লাই করব? 500 এই তো পেয়ে গেছে। তাহলে তো পেয়ে গেছেন, পান নাই কেন? বললাম তো পেয়ে গেছে। তাহলে আপনার হচ্ছে মুখস্থ করা লাগবে না ফর্মুলা। এই যে দেখেন, স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস 25, অ্যাকচুয়াল সেলিং প্রাইস 20, তাহলে ডিফারেন্স হচ্ছে 5। এ মানে অ্যাডভার্স, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 500, তাহলে মোট 2500। এটা হচ্ছে অ্যাডভার্স ভেরিয়েন্স বা আনফেভারেবল বা অ্যাডভার্স। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যাডভার্স না এটা ফেভারেবল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আপনারা নিজেকে কোশ্চেন করলে বুঝবেন। এটা কি আপনি আয়ের ভেরিয়েন্স করছেন না ব্যয়ের ভেরিয়েন্স? কস্ট আয়, আয় কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এটা আপনারা নিজেরা সবাই বুঝেন, অবশ্যই বেশি ভালো। তাই না? অ্যাকচুয়ালটা বেশি হলে ভালো হতো। তো আমার হওয়ার কথা ছিল 25 করে বিক্রি, আমি বিক্রি করছি 20 করে। বুঝতে পারছেন যে যেহেতু কম প্রাইসে বিক্রি করছে আমার ক্ষতি হয়েছে, এজন্য 5 হচ্ছে অ্যাডভার্স। আর এই কারণে আমাদের $2500 অ্যাডভান্স ভেরিয়েন্স। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। তাহলে ফর্মুলা মুখস্থ করার কিছু না। যখন আপনার প্রাইস বলবে তখন আপনি অ্যাকচুয়াল প্রাইস আর স্ট্যান্ডার্ড প্রাইসের কম্পেয়ার করবেন। আর অ্যাকচুয়াল প্রাইসটা যেহেতু অ্যাকচুয়াল ইউনিট থেকে আসছে, কাজে আপনি অ্যাকচুয়াল ইউনিটটা নেবেন। এখন আসেন ভলিউম ভেরিয়েন্স। ভলিউম ভেরিয়েন্সের ক্ষেত্রে ভলিউম তো ক্লিয়ার, সবাই পারবেন। বাজেট করছিল 400 ইউনিট বিক্রি করবে, বিক্রি হয়ে গেছে 500 ইউনিট। ভেরি গুড, খুব ভালো কথা। তো বোঝাই যাচ্ছে কম হয়েছে না বেশি হয়েছে বিক্রি? বেশি হয়েছে। এটা কি ফেভারেবল না আনফেভারেবল? আমরা সবাই বুঝতে পারছি, তাই না? ফেভারেবল 100 ইউনিটস। এখন কথা হচ্ছে যে এটাকে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে? এক্ষেত্রে তিনটা অপশন রাখছে। তিনটা অপশন স্পেসিফিক্যালি বলে দিলে ভালো, না হলে আপনার যেটা মনে চায় সেটা অ্যাপ্লাই করে দিবেন। এই তিনটা অপশন হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, দেখেন। The variance in units can then be valued in one of three ways. পরের অঙ্কটা পাবেন আপনারা, এক্সাম্পল 2 তে পাবেন। At the standard profit per unit if using absorption costing. স্ট্যান্ডার্ড প্রফিট বলতে বোঝাচ্ছে যে আপনার সেলস থেকে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল এবং ফিক্সড ওভারহেড সব বাদ দিয়ে দিবেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা হচ্ছে যদি বলে স্ট্যান্ডার্ড অ্যাবজর্পশন কস্টিং যদি ইউজ করে। আর মার্জিনাল কস্টিং ইউজ করলে আপনারা কন্ট্রিবিউশন দিয়ে, সেলস থেকে সমস্ত ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে যে কন্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে। আর আপনারা যেটা করছেন গ্যারিসন বা মাজুশ্রী বা হর্নগ্রিন এর আগে করে আসেন, সেটা করতে কি ওরা সেলিং প্রাইস দিয়ে করতো, স্ট্যান্ডার্ড রেভিনিউ পার ইউনিট, স্ট্যান্ডার্ড রেভিনিউ দিয়ে, ওই যে স্ট্যান্ডার্ড যে প্রাইসটা ছিল। This is rarely used and you should only do so if it was specifically asked for in an exam question. বলছে আপনি উপরেটা দিয়ে করবেন, এটাই স্বাভাবিক। যদি আপনাকে স্পেসিফিক্যালি কোশ্চেনে বলে দেয় তবেই আপনি রেভিনিউটা ইউজ করতে পারেন, না হলে না। ক্লিয়ার? তাহলে থিওরিটা আমরা দেখলাম, আমি প্র্যাকটিস করালে মনে হয় আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে তিনটা বিকল্প। ভলিউম ভেরিয়েন্স কত হবে? এই যে 100 ইউনিট যে আমরা বেশি বিক্রি করলাম, তাতে কি আমাদের লাভ হলো না লস হলো? এটা ভালো হলো না খারাপ হলো? ভালো স্যার। কতটুকু ভালো? এটা তিন ভাবে মেজার করা যায়। এক হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রফিট। প্রফিট বলতে এখানে কি বোঝাচ্ছে? যে $25 করে বিক্রি করতো, কিন্তু তিনটা ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড। খেয়াল রাখেন, কোনো ক্ষেত্রে অ্যাকচুয়াল না, সব ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড। একটা জিনিস শুধু খেয়াল রাখবেন যে যখন সেলিং প্রাইস ভেরিয়েন্স বের করেন তখন কিন্তু দুইটা অ্যাকচুয়াল চলে গেছে, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল সেলস। আর যখন ভলিউম করেন তখন কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড চলে আসে, একটা স্ট্যান্ডার্ড ভলিউম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। রেটটা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড হবে, এটা খেয়াল রাখবেন, কখনো ভুলেও অ্যাকচুয়াল রেটটা ইউজ করবেন না। লজিকটা হচ্ছে আমরা এখানে ভলিউমের ডিফারেন্সটা দেখবো। স্যার আমরা অ্যাকচুয়াল রেট কেন ইউজ করব না স্যার?
অ্যাকচুয়ালটা এই জন্য ইউজ করবো না, কারণ আমাদের ভেরিয়েন্সটা কিসের ভেরিয়েন্স বের করতে যাচ্ছি? সেলস ভলিউম ভেরিয়েন্স। ভলিউমটা আমরা দেখবো যে ভলিউমের কারণে ইম্প্যাক্টটা কি পড়ছে। এটার কারণে ভলিউমের কারণে আমরা ইম্প্যাক্টটা মানে ভলিউমের কারণে কতটুকু আমাদের ভেরিয়েন্স হচ্ছে। আমরা যদি অ্যাকচুয়াল প্রাইসটা নিয়ে চলে আসি তাহলে কি হবে, ভলিউমের ইম্প্যাক্টটা এমন হতে পারে এটা দ্বারা অফসেট হয়ে যেতে পারে। মনে করেন আমরা যদি $30 করে বেচতাম, বা এই যে $20 করে বেচছে, এটা বিক্রি করছে, তো তাহলে কি হবে, ভলিউমের কারণে অনেক সময় হবে কি আপনার এটা ফেড হয়ে যাবে, আপনার কি বলে আপনার হচ্ছে ফেইলর অথবা অ্যাচিভমেন্ট যেটাই হোক না কেন, সেটা অনেক সময় কি হবে, মিসলিডিং হয়ে যাবে। কেন বুঝছেন? এটা করলে তো স্যার অ্যাকচুয়াল জিনিসটা পাবো না স্যার। না, আবার বলছি দেখেন, যখন আপনি ভলিউম ভেরিয়েন্সে যখন আপনি অ্যাকচুয়াল ফিগার ইউজ করবেন, আপনার সেলিং প্রাইস যদি অনেক বেশি হয়ে যায় এবং ভলিউম যদি কম হয়, তাহলে সেটা কি অফসেট হয়ে যাচ্ছে না? আপনি যেটা বলছেন এটাও করতে পারেন, এটাতে করতেই হবে। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। আপনি কিন্তু এটা যাচাই বাছাই করার জন্য যে কোনোটাই করতে পারেন, আপনি অ্যাকচুয়াল দিয়ে করতে পারেন। এদের সাজেশন হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে করবো। কেন করবো? এদের লজিক হচ্ছে যে ভলিউমের ডিফারেন্সটা আমি জানবো বাজেটেড ফিগারে, স্ট্যান্ডার্ড ফিগারে। আমি যদি অ্যাকচুয়ালটা নিয়ে ফেলি তাহলে কি হচ্ছে, এটা মনে করেন $20 করে বিক্রি হয়, $30 করে বিক্রি হয়েছে, তখন কি হবে, যদি ভলিউম কমও হয় তখন ওই প্রাইস দিয়ে এটা কভার হয়ে যাবে। বুঝা গেছে? আপনার দুর্বলতা এক জায়গায় স্যার আমাদের দুর্বলতা, স্যার আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালটা বের করো না স্যার, আমাদের অ্যাকচুয়াল লাভ হলো না লস হলো। সেটা তো ওভারঅল ভেরিয়েন্সের কথা বলছেন আপনি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ওভারঅল ভেরিয়েন্স। ওভারঅল বলতে এই এই যে প্রাইসও দেখবো না, ভলিউমও দেখবো না, ওভারঅল দেখবো। উনি যেটা প্রথমে বলে ফেলছে, দেখেন একজন প্রথমে বলে ফেলছে না যে হচ্ছে 400 × 25 আর 500 × 20, ওইটা স্যার। তাহলে তো জিরো হয়ে গেল, সমান সমান। এরকম যদি চিন্তা করেন যে ওভারঅল, তাহলে তো ভালোই আছে, যা ছিল তাই আছে। ক্লিয়ার? বুঝা গেছে? না স্যার, তো সমান, ওইখানে তো কোনো ভেরিয়েন্সই নাই, আছে কি? টার্গেটও স্যার। যা ছিল বাস্তবেও কি রেভিনিউ যত হওয়ার কথা ছিল ততই বেশি। তো ওইরকম ভেরিয়েন্স করলে কি হবে, আসলে আমাদের ডেফিসিয়েন্সি কোথায় এবং আমাদের অ্যাচিভমেন্টটা কোথায় এটা আমরা বুঝতে পারবো না। আমরা কি প্রাইসের কারণে ভালো করতে পারলাম না, নাকি মানে খারাপ হলো না, এটা যখন ভালো আছে যেটা চাচ্ছিলেন সেটা হয়েছে তখন তো ইটস ওকে। কিন্তু যখন আপনার দুইটা সমান সমান হবে না, তখন কেন হলো না সমান সমান? এটা কি প্রাইসের কারণে হলো না নাকি ভলিউমের কারণে হলো না? তখন হবে বিপদটা। বুঝা গেছে? তো ভেরিয়েন্সের কথা এটা একটা খেয়াল রাখবেন, যেটা আপনি বললেন যে এটা কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, তারা ফর্মুলা চাইলে মডিফাই নিজের মতো করে নিতে পারে। এখন আমরা জাস্ট ওদের যেটা লজিক, ওদের যেটা আর্গুমেন্টস এবং ওদের যেটা প্রস্তাব সাজেশন, সেই অনুসারে আমরা করছি। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার এখন এই ভেরিয়েন্স এটা সবাই? তো এখানে আমরা 7 দিয়ে কেন গুণ করলাম? স্যার সবকিছু স্ট্যান্ডার্ড নিতে হবে এই জন্য স্যার। হ্যাঁ, আমাদেরকে বলছে যে এই স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস কত? 25 আর 25। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল হচ্ছে 18। কস্ট ভেরিয়েবল কস্ট কত? 18 টাকা। দেয়ার আর নো ফিক্সড কস্ট নাই। তার মানে কি, ফিক্সড কস্ট থাকলে না অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর দুই রকম প্রফিট আসতো, তাই না? জি স্যার, ডিফারেন্স করা যেত। যেহেতু নাই, সেহেতু আমাদের প্রফিট কত, দুই সিস্টেমের প্রফিট কত? 7 করে। তাহলে 3 ভাবে করা যায় এটা। প্রফিট দিয়ে গুণ করা যায় ভলিউমকে, সেলস রেভিনিউ 25 দিয়ে গুণ করতে পারবেন, 7 দিয়ে গুণ করতে পারবেন, অথবা যদি ফিক্সড সহ থাকতো সেটা বাদ। এটা আমরা পরের অঙ্কে দেখাচ্ছি। এই অঙ্কটা ক্লিয়ার না সবাই? এটা ক্লিয়ার হলে আমি 2 নম্বরটা যাব। স্যার 7টা কিভাবে আসবে? 7 এ যে বিক্রি করছে 25 করে, খরচ 18 করে। কন্ট্রিবিউশন হচ্ছে 18 মাইনাস করতে হবে। এই দেখেন আবার দেখাচ্ছি, এটা আপনি বুঝছি খেয়াল করেন না অথবা। আমরা যে ভলিউমের ডিফারেন্স পেলাম, 400 বিক্রি করার কথা, 500 বিক্রি হয়ে গেছে, 100 ভালো ফেভারেবল। এটাকে কি দিয়ে গুণ করবো? 3টা অপশন আছে, দেখতে পাচ্ছেন? স্ট্যান্ডার্ড প্রফিট, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড রেভিনিউ। দেখা যাচ্ছে 3টা? এক্সাম্পল 1 এর উপরে জাস্ট। জি স্যার, দেখা যাচ্ছে।
তাহলে তিনটা যে কোনো একটা দিয়ে করতে পারেন। প্রফিট আর স্ট্যান্ডার্ড রেভিনিউ এই দুটো পার্থক্য কি স্যার? রেভিনিউ হচ্ছে গ্রস কনসেপ্ট আর প্রফিট হচ্ছে নেট কনসেপ্ট। রেভিনিউ হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বিক্রি করলেন মনে করেন 100 টাকায়, এটা হচ্ছে আপনার রেভিনিউ। তো এটা তৈরি করতে আপনার খরচ হয় নাই? ফিরোজ সাহেব, এটা তৈরি করতে খরচ হয় না আপনার? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। তো আপনি কি খরচ বাদ দেবেন? আপনি যদি শুধু ভেরিয়েবল কস্ট বাদ দেন তাহলে কন্ট্রিবিউশন, আর আপনি যদি ভেরিয়েবল প্রোডাকশন এবং নেট প্রফিট আর কি, আর যদি আপনি ভেরিয়েবল এবং ফিক্স দুইটা বাদ দেন তাহলে স্ট্যান্ডার্ড প্রফিট। ওকে, তাহলে আমরা তিনটার যে কোনো একটা দিতে পারি। তো এখানে যেহেতু ফিক্সড কস্ট নয় সেহেতু 25 থেকে 18 মাইনাস করলে 7, এই জন্য আমরা 7 দিয়ে গুণ করলাম। এখানে স্যার একটা সিচুয়েশন হলো যে প্রথম হচ্ছে আমরা 2,500 হচ্ছে আমাদের আনফেভারেবল, আর হচ্ছে 700 হচ্ছে আমাদের ফেভারেবল। তাহলে টোটাল আমরা এখানে আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে টোটাল ফিগারে তো এটা আমাদের একটা খুব ভালো সুন্দর, এটা খুব সুন্দর কোশ্চেন করছেন। তো এটা সুন্দর কোশ্চেন, এই কোশ্চেনটা খুব ভালো লাগছে আমার। কারণ হচ্ছে কি যে আমরা যদি ওভারঅল সিনারিও দেখি, টপ ম্যানেজমেন্ট যদি এটা না বোঝে তাহলে ওভারলুক করে যাবে যে আমাদের বিক্রি হওয়ার কথা ছিল 1000, বিক্রি হয়েছে 1000-ই। কিন্তু আসলে কিন্তু আমরা খুব খারাপ অবস্থা আছি। কেন খারাপ অবস্থা আছি দেখেন, আমাদের যেখানে প্রাইসে আনফেভারেবল হচ্ছে 2500, সেখানে আমাদের ভলিউমে ফেভারেবল কত হয়েছে? 700। ওভারঅল কি হয়েছে? অবস্থা কি আমাদের ভালো না লস হয়েছে স্যার। ওভারঅল কিন্তু অ্যাডভার্স ভেরিয়েন্স। সেলস ভলিউম যদি আমরা ওভারঅল ধরি তাহলে কি হবে? অ্যাডভার্স হবে। হ্যাঁ, যদি আপনার মালিক না বোঝে, ম্যানেজার না বোঝে, তাহলে আপনি ফাঁকি দিতে পারবেন কিভাবে? এখানে 7 দিয়ে না করে, প্রফিট দিয়ে না করে আপনি এখানে প্রাইস দিয়ে করে দিলেন। বলবেন যে আমাদের তো 25 করে প্রাইস হওয়ার কথা ছিল, তাহলে 25 পার ইউনিট প্রাইস, তাহলে 2500 দুইটাই সমান সমান হয়ে যাবে। তাহলে 2500 কাটাকাটি জিরো হয়ে যাবে। তাহলে স্যার কোম্পানির তো অনেক লস হয়ে যাবে স্যার। লস না কোম্পানি কিন্তু অ্যাকচুয়ালি লস হয় নাই। কিন্তু যদি আমরা মানে দৃষ্টিকোণ থেকে দেখি যে ও যেই পরিমাণ প্রাইস কাট করছে, ভলিউমকে ফেভারেবল করার জন্য যেই পরিমাণ প্রাইস কাট করছে, সেটা আসলে রিজনেবল না, লজিক্যাল না। এটা হচ্ছে বাস্তবতা, রিয়েলিস্টিক অবস্থা। কিন্তু স্যার আমরা প্রথমে যে করলাম পজিশন অ্যাডভার্স, এখানে আমরা প্রাইস নিলাম কোনটা? এটা আমাদের ওইটার ভেরিয়েন্স, ওইটাও ভুলে গেলাম। ওটার নাম কি ছিল? সেলিং প্রাইস ভেরিয়েন্স, সেলিং প্রাইস অ্যাডভার্স আর হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তো নিচে রাইট, নিচে এসে কিন্তু আমরা ওইটা করলাম না, কারণ কি স্যার? নিচের ভেরিয়েন্সের নাম কি বলেন? কন্ট্রিবিউশন ভেরিয়েন্স না, নিচের ভেরিয়েন্সের নাম কি? ভলিউম ভেরিয়েন্স স্যার। কোশ্চেন, হ্যাঁ রাইট, কোশ্চেন দেখান। স্যার আমার কোশ্চেন স্যার দুইটা কম্পেয়ার করার জন্য স্যার দুইটাতে একই জিনিস হলে কম্পেয়ার করতে পারো, দুইটা স্যার দুই রকম হয় না জিনিসটা স্যার? স্যার আমি একটু সহজ করে বলি স্যার। বলেন। স্যার প্রাইসের ভেরিয়েন্স চাইলে দুটা স্ট্যান্ডার্ড প্রাইস আর অ্যাকচুয়াল প্রাইসের ডিফারেন্স করে স্যার সেটাকে করতে হবে। আর ভলিউম যখন যাবে তখন স্যার স্ট্যান্ডার্ড ভলিউম আর অ্যাকচুয়াল ভলিউমের মানে ডিফারেন্সটা দিয়ে কাজ করতে হবে। যখন যে ভেরিয়েন্স হবে সেই ভেরিয়েন্স গুলো দিয়ে কাজ করতে হবে। এখানে তো দুইটা ভেরিয়েন্স ঠিকই আছে। হ্যাঁ, এটা তো আমরা এর আগেও বলছি। হ্যাঁ, ওইটা তো উনি শুনছেন, এটাতে উনি স্যাটিসফাইড না মনে হয়। দুইটাকে উনি একত্র করে ফেলতেছে স্যার। হ্যাঁ, এই জন্য যতগুলো নাম আসবে, যেমন আবার যখন মিক্স আসবে তখন কিন্তু আবার মিক্সে যেতে হবে। যখন যেইটা বের করতে পারে ওইটাকে আমাদের ফোকাস করতে হবে। ক্লিয়ার এখন? জি স্যার। এখন আমরা যদি 2 নম্বর এক্সাম্পলটা একটু দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওই যে ভলিউমের বিষয়টা 3 ভাবে করতে পারি। এটা কিন্তু সাবজেক্টিভ, আগে বলে রাখি এই বিষয়গুলো সাবজেক্ট। কিন্তু ভেরিয়েন্সের ফর্মুলা এবং ভেরিয়েন্সের কতগুলো ভেরিয়েন্স ইউজ করবেন এটা কোম্পানি টু কোম্পানি বা মানে ইভেন একটা গ্রুপের ভিতরেও ডিফার করে। আপনার কন্ট্রোল পারপাজে আপনি যে কোনোটা করতে পারেন। এটা আমরা স্যার হচ্ছে যখন হচ্ছে প্রোডাক্টে ডিসকাউন্ট দেই তখন সাধারণত এই কম্পারিজন গুলো করে থাকি স্যার। রাইট। The following data is available for the most recent month of sales. Sales unit দেওয়া আছে, বাজেট অ্যাকচুয়াল, সেলিং প্রাইস দেওয়া আছে, বাজেট অ্যাকচুয়াল, টোটাল কস্ট দেওয়া আছে, বাজেট অ্যাকচুয়াল, ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট বলতে ফিক্সড ভেরিয়েবল দুটো মিলে আছে, মানে এখানে সব তথ্য দেওয়া আছে বের করার মতো। ক্যালকুলেট দ্য সেলস ভেরিয়েন্স, ক্যালকুলেটিং দ্য সেলস ভলিউম ভেরিয়েন্স ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এন্ড স্ট্যান্ডার্ড রেভিনিউ পার। এই যে তিনটা অপশন বলছিলাম থিওরিতে, তিনটা অপশন দিয়ে করতে বলছে এখানে। এটাও তো মনে পারবেন আপনারা, তাই না? পারা উচিত, মুখে মুখে বের করে ফেলেন।
বলেন। জি স্যার, করা যাবে স্যার। অবশ্যই। প্রথম বলেন সেলিং প্রাইস ভ্যারিয়েন্স যদি আমরা বলি 320 থেকে স্যার 380 কে বাদ দিতে হবে। মার্ডার হলো তো। সেলিং প্রাইস ভ্যারিয়েন্স বলছি। প্রাইস ভ্যারিয়েন্স 45 থেকে 42 বাদ দিতে হবে স্যার, দিয়ে এরপরে ইউনিট দিয়ে গুণ করতে হবে। কোন ইউনিট দিয়ে গুণ করব আমরা? বাজেটেড অ্যাকচুয়াল স্যার 380। অ্যাকচুয়ালটা দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে কত হয় সেই হিসাবে আমরা আবার দেখাচ্ছি। আমাদের দেখেন যেই প্রাইস যেই ভেরিয়েন্স বলবে সেই ভেরিয়েন্সকে আমরা ফোকাস করব। যদি আমাদের প্রথমে প্রাইস ভেরিয়েন্স বের করতে হয় তাহলে আমরা প্রাইসকে ফোকাস করব। তাহলে প্রাইস কি? প্রাইস হচ্ছে বলা ছিল 45 করে বিক্রি করবা, বিক্রি হয়েছে 42 করে। তার মানে ওরা কম দামে বিক্রি করছে। 3 করে আনফেভারেবল বা অ্যাডভার্স। কত ইউনিটে এই ঘটনাটা ঘটছে? 380 ইউনিটে এই ঘটনাটা ঘটছে। তাহলে আনফেভারেবল কত হওয়া উচিত? 1140 অ্যাডভার্স হওয়া উচিত। 1140 অ্যাডভার্স হওয়া উচিত। আমার এখানে কোথায় আছে? এগুলো আমি সাজাইতে পারি না, সময় পাই না। এই যে করছি তাহলে এখানে দেখেন 1140 হচ্ছে আমাদের আনফেভারেবল। এটা ক্লিয়ার সবাই? সেলস প্রাইস ভেরিয়েন্সটা এইভাবে করা দরকার না, আগেটার মধ্যে করেন, এটা আরো বেশি ক্লিয়ার। এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি স্যার, প্রথমটাও বোঝা যায় স্যার। ওকে, হ্যাঁ। তাহলে সেকেন্ড আমাদের তিনটা অপশন বলছে। একটা বলছে যে অ্যাবজর্পশন কস্টিং, একটা বলছে অ্যাবজর্পশন কস্টিং ভলিউম ভেরিয়েন্স করার সময়, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, স্ট্যান্ডার্ড রেভিনিউ, তিনটা দিয়ে করতে বলছে। তো ভলিউমটা আপনারা নিজেরাই বলেন। ভলিউম বিক্রি করার কথা ছিল কত, হয়েছে কত? 320 হওয়ার কথা ছিল স্যার, 380 বিক্রি হয়েছে স্যার। এটা কি সেখানে আমাদের ফেভারেবল হয়েছে। ফেভারেবল স্যার। ফেভারেবল বেশি, কত বেশি? 60 ইউনিট। হ্যাঁ জি স্যার, 60। 60, ওকে, 60 ইউনিট বেশি হয়েছে সেলস। এখন আমরা কি নিয়ে করব? তিনটা অপশন বলছে। লাস্ট অপশন বলছে স্ট্যান্ডার্ড রেভিনিউ। স্ট্যান্ডার্ড রেভিনিউ বললে আমার ওই যে বাজেটের যে রেভিনিউ কত করে? 45 করে না? বাজেটের রেভিনিউ কত? জি স্যার, 45। তাহলে আমরা 45 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমাদের বলে যে রেভিনিউ দিয়ে কত আমাদের ডিফারেন্সটা আমরা জানতে চাই, তাহলে 2700 হচ্ছে ফেভারেবল। আর যদি আমাদের বলছে প্রথমে অ্যাবজর্পশন কস্টিং, এটা কত হবে বলেন? পারবেন আপনারা? কত হবে বলেন তো? 23 দিয়ে 23 কে বিয়োগ করতে হবে 45 থেকে স্যার। 45 থেকে 23 বাদ দিলে থাকবে কত? 22। জি স্যার। 22, তাহলে 60 ইউনিট কত করে? 22 করে। তাহলে 1320 ফেভারেবল। এই যে দেখেন 1320 ফেভারেবল। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ক্লিয়ার এটা? এটা স্যার অ্যাবজর্পশনে গেছে স্যার। আর যদি মার্জিনাল বলতো আমাদের কি করতাম? তো 45 থেকে 17 বিয়োগ হবে। 45 থেকে শুধু ভেরিয়েবল কস্টটা বাদ দিতাম, তাহলে 28 না? 28 হতো না? জি স্যার। তাহলে আমাদের ডিফারেন্সটা হচ্ছে 1680, 1680 ফেভারেবল। এই যে দেখেন 1680 ফেভারেবল। ক্লিয়ার এটা সবাই? সেলিং প্রাইস ভেরিয়েন্স এবং সেলস ভলিউম। তাহলে সেলস ভলিউম তিনটা ভেরিয়েশন আছে, তিনটার কে কোনটা ইউজ করবে সেটা কোম্পানি নিজের মতো করে বুঝবে। কেউ বলতে পারে যে না আমরা তিন ভাবে দেখবো, এটাও বলতে পারে। তো তিন ভাবে আমরা ডিফারেন্সটা জানবো আসলে কত। তাহলে এটা দিয়ে আনা এখানে বলে স্যার বলেন। যদি আমাদের এটাকে কি বলে, ভলিউম ভ্যারিয়েন্সটা ফেভারেবল হলো, কিন্তু আমাদের প্রাইসটা যেটা দিলাম সেটা আমাদের আনফেভারেবল হবে, তখন আমরা কি লিখবো স্যার গুণ করে? এটা তো আপনি স্পেসিফিক ভেরিয়েন্স গুলোকে করবেন, কমেন্ট করবেন, দুইটা একসাথে না। স্যার এটা বলিনি স্যার, বলছি ফেভারেবল হবে নাকি আনফেভারেবল হবে। যেমন স্যার এখন আমাদের আমরা বের করলাম অ্যাবজর্পশন কস্টিং এ, এটা তো ডিপেন্ড করবে ভলিউমের উপরে। ভলিউম যেদিকে যাবে সেটা হবে রেজাল্ট।
ওকে স্যার। আবার হ্যাঁ, এটা আমি একটু ক্লিয়ার করে দিই যেহেতু বললেন কোশ্চেনটা। কোশ্চেনটা বললেন তাহলে আগেরটা দেখে আরো ভালো হবে। আপনি যখন সেলিং প্রাইস যেমন করবেন, সেলিং প্রাইস যখন করবেন তখন শুধু দেখবেন প্রাইসটা কি, এই যে কোশ্চেনটা, এটা দেখে ডিসিশন হয়ে যাবে কি লিখবেন। এখানে প্রাইসটা বলেন, প্রাইসটা কি ভালো মানে ফেভারেবল আনফেভারেবল? স্যার আনফেভারেবল। তাহলে ভেরিয়েন্সটাকে আনফেভারেবল বলবেন। ওকে, আবার ভলিউম বলেন, ভলিউম কি হয়েছে, ফেভারেবল আনফেভারেবল? ফেভারেবল হয়েছে স্যার। তাহলে আপনি তিনটা যেটা দিয়ে করেন না কেন ফেভারেবলই বলবেন। তাহলে স্যার যদি অপোজিট হয় স্যার, আমি সেটা জানতে চাইছি স্যার, তখন অপোজিট হলে আপনি নামটা অপোজিট করে দিবেন, এর জায়গায় এ দিয়ে দিবেন। ওকে স্যার। এখানে তো অপোজিটই আছে, দেখেন সেলিং এর ক্ষেত্রে হইছে ফেভারেবল, প্রাইসের ক্ষেত্রে আর ভলিউমের ক্ষেত্রে হইছে আনফেভারেবল, দুইটাই তো এখানে আছে। আবার কোন অপোজিট চাচ্ছেন, কোনটার বলছেন, ভলিউম? আপনার কোশ্চেন কোনটা নিয়ে, ভলিউমটা নিয়ে না প্রাইস, সেলিং প্রাইসটা নিয়ে? ভলিউম আনফেভারেবল স্যার। হ্যাঁ বুঝতে পারছি স্যার। ভলিউম আপনি আনফেভারেবল বলতেছেন, বুঝলাম। রাইট, তাহলে এটাও ক্লিয়ার তাই না? ওভারঅল স্ট্যান্ডার্ড কস্ট কার্ড তাহলে কি স্যার আমাদের ফেভারেবল আসলো স্যার? ওভারঅল স্যার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট কাট, যেটা হচ্ছে আমরা 45 থেকে 42 তে আমরা কাটিং করলাম 3 টাকা। তো এটা তো আমাদের হচ্ছে ফেভারেবল সিচুয়েশনে আসলো, কোম্পানির জন্য বেনিফিটেড সেটা হচ্ছে। হ্যাঁ, এখন আপনি যখন ম্যানেজারকে ইভ্যালুয়েট করবেন তখন আপনি কি বলতে পারবেন? এটা কিন্তু আসলে আমরা একটু আইসোলেটেড হয়ে গেছে, এটা আসলে একটা চ্যাপ্টার আপনারা পড়ছেন কি না বেসিক ফান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ছিল হচ্ছে আপনার পারফরম্যান্স ইভ্যালুয়েশন, এই যে আরওআই আরআই সব পড়ছেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেজিডুয়াল ইনকাম, জি জি তারপরে সেগমেন্ট রিপোর্টিং করছেন এগুলো কখনো? জি জি স্যার। তো রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এ যেটা হয়, যখন আমরা কস্ট সেন্টারের ম্যানেজারদেরকে ইভ্যালুয়েট করি তখন সাধারণত আমরা এই স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইউজ করি। আবার যখন আমরা রেভিনিউ সেন্টার করি, প্রফিট সেন্টার করি, তখন কিন্তু আমরা যাই হচ্ছে ফ্লেক্সিবল বাজেটিং বা বিভিন্ন বাজেটের মাধ্যমে, পারফরম্যান্স বাজেট যেটাকে বলা হয়। আবার যখন আমরা ইনভেস্টমেন্ট সেন্টারের ম্যানেজারকে মানে ইয়ে করি, ইভ্যালুয়েট করি, তাদের অ্যাপ্রাইজাল করি যে তাদেরকে প্রমোশন ডিমোশন ফায়ার কোনটা করব, তখন আমরা করি কি আরওআই আরআই সব ইউজ করি। তো এটা হচ্ছে সাধারণত কস্ট সেন্টারের ম্যানেজারদেরকে আমরা সাধারণত ইয়ে করি। তবে যারা আরআই আরওআই বা পারফরম্যান্স বাজেট দেখে না, তারা এটা স্ট্যান্ডার্ড কস্টিং দিয়েও, এই যে সেলস যেমন এটা কস্টই বেশি হয়, স্ট্যান্ডার্ড নামই স্ট্যান্ডার্ড কস্টিং, তো তারপরেও সেলসটা নিয়ে আসছে। তো স্ট্যান্ডার্ড কস্ট কাস্ট বলতে আপনি যেটা বোঝাচ্ছেন এটা সামনে পাবেন, টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং যখন পাবেন তখন আপনার পাবেন। স্ট্যান্ডার্ড কস্ট কাটে কি থাকবে, পুরোটাই থাকবে, আপনার ম্যাটেরিয়াল থাকবে, ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড থাকবে, লেবারের থাকবে, ওভারহেডের থাকবে, তখন এটাকে আমরা বলবো পুরোপুরি স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। ক্লিয়ার? এখানে কিন্তু একটা পার্টিকুলার কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলছি, তাই না? ঠিক কি না? এখানে কি আমরা পুরো কোম্পানি সামারি নিয়ে কথা বলছি? জি স্যার, জি। আমরা কি পুরো কোম্পানি সামারি নিয়ে কথা বলছি কিনা এখানে? জি না স্যার, সিঙ্গেল ইস্যুস নিয়ে কথা বলতেছি। জি স্যার, এই জন্য স্যার বুঝতে পেরেছি স্যার। এইবার দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, আমি এটা আসলে অর্গানাইজ করার সময় পাই নাই। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 3 না 1টা যদি পাই আমি এখানে খুঁজে, কোনটা হচ্ছে তাদের কাছে বই আছে, পেজ নাম্বার 196, দেখেন তাদের কাছে বই আছে, পেজ নাম্বার 196, একটু কষ্ট করে বের করেন যাদের কাছে বই আছে, পেজ নাম্বার 196 আমি দেখাচ্ছি, আমার কাছেও আছে এটা। তাদের কাছে বই আছে 196, দেখেন আমাদের আসলে সপ্তাহে 3টা করে ক্লাস পড়ে গেছে, তো এই জন্য সবকিছু রেডি করতে পারি নাই, বাট আমি আপনাদের এক্সামের আগে দেখি আর একটু অর্গানাইজ করে প্রত্যেকটা চ্যাপ্টার আপলোড করে দেবো যাতে করে আর একটু সুবিধা হয়। আর এট দ্য সেম টাইম তো আমরা আপনারা আসেন, এই প্যান্ডামিক যদি একটু কমে যায় আপনারা আসেন, আমরা থাকবো অফিসে। সম্ভবত আমরা এই যে আপনাদের ইয়ের করে বসবো, আপনারা পরীক্ষা দেওয়ার সময় আপাতত আর কি
যে জায়গাটা আপনারা ব্যাগপত্র রাখেন ওইটার উপরে মসজিদের পাশে মনে হয় একটা রুম রেডি করছে, ওই জায়গাটা আমরা থাকবো, আপনারা আসেন, সমস্যা নেই। যখন আপনারা বেসিক্যালি ক্লাসগুলো শেষ হলে যখন আপনারা অঙ্ক শুরু করবেন, এক্সাম কোশ্চেন দেখবেন, তখন আর সমস্যা লাগবে না। এই যে এটা বলেছি, আপনারা যেটা নিয়ে বারবার কথা বলছেন, এই যে এই এখানে পুরো সিনারিওটা আছে। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, স্ট্যান্ডার্ড সেলস প্রাইস, স্ট্যান্ডার্ড প্রফিট, এই যে হচ্ছে পুরো সিনারিওটা এখানে দেওয়া আছে। ক্লিয়ার? এইটাকে আমরা বলতে পারবো স্ট্যান্ডার্ড কস্ট কার্ড, যেখানে সবগুলো থাকবে। সো এখানে আমরা আগে যাব না, কারণ আমরা কোনো লেবার শিখি নাই, ভেরিয়েবল ওভারহেড শিখি নাই, ফিক্সড ওভারহেড শিখি নাই, আমরা কেবল সেলসটা শিখলাম। এই যে স্ট্যান্ডার্ড প্রফিট তখন আমাদের কাজে লাগবে। এই স্ট্যান্ডার্ড প্রফিটটা আমরা শিখে রাখলাম। এখন কি এই প্রফিটটা কোন ভেরিয়েন্সে লাগাবো বলেন তো? ও এটা তো শুধু ওইটাই চেয়েছে, এটা এখনই আপনারা পারবেন, করেন তো, কি পারেন কিনা এটা এখনই করে দেন। সেলস প্রাইস ভেরিয়েন্স, ভলিউম, প্রফিট ভেরিয়েন্স, স্যার এটা বলতেছেন? এখনই তো পারবেন, পারবেন না? জি স্যার। পারেন, এখনই বলেন কত। দুইটা, সেলিং প্রাইস ভেরিয়েন্স আর সেলস ভলিউম প্রফিট ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড সেলস প্রাইস হচ্ছে আমাদের 18.25, আর অ্যাকচুয়াল সেলস হচ্ছে, এটা তো স্যার টাকা দেওয়া, সেটাকে ভাগ দিতে হবে 1800 ইউনিট দিয়ে, ভাগ দিলে আমাদের পার ইউনিটের বের হয়ে যাবে স্যার। এইটুকুই জাস্ট, এই অঙ্কে এইটুকুই জাস্ট কমপ্লেক্সিটি রাখছে। অ্যাকচুয়াল সেলিং প্রাইস তারা বলে না বললে তারা কত ইউনিট বিক্রি করছে এবং কত টাকায় সেল করছে এটা বলছে। a number of wages produced and sold in March, মানে এটা অ্যাকচুয়াল। যখন সময় বলবে উপরে তো বাজেট ছিল তো 1750টা বিক্রি করবে, কত করে বিক্রি করে? 18.25 করে বিক্রি করবে। আর অ্যাকচুয়ালি হয়ে গেছে কত, তৈরি হয়েছে 1800টা, কিন্তু বিক্রি হয়েছে $32,300। টোটাল ডাটা দেওয়া আছে, কিন্তু আপনাকে বলা নাই প্রতি পিসের দাম কত। প্রতি ইউনিট বের করতে হলে কি করবো আমরা? টোটাল প্রাইসটাকে কি করবো? টোটাল ইউনিট দিয়ে অ্যাকচুয়াল প্রাইসকে অ্যাকচুয়াল ইউনিট দিয়ে ভাগ করব। 32,300 স্যার। এই কি হলো এখানে ভুল আসছে? $32,300 1800 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশনে আসে 17.94। এটা কি আসে? শুনতে পাচ্ছেন? স্যার প্রাইস তো প্রপোর্শনাল হলে সমস্যা নাই, রেভিনিউ প্রপোর্শনাল তো হইতে পারে। দেওয়া আছে, রাইট। হ্যাঁ, কত আসছে ভেরিয়েন্সটা বলেন তো? স্যার 0.3055। না, ওভারঅল টোটাল অ্যামাউন্টে সেলিং প্রাইস ভেরিয়েন্স অ্যামাউন্টে কত আসছে? স্যার 550 অ্যাডভার্ট হবে স্যার। স্যার 534.625। আর এখানে আসছে 550, তাই না? যখন আপনি তিনটা করবেন, যখন দেখবেন এইভাবে দেওয়া আছে, তখন আর আমাদের ওই যে পার ইউনিটে যাওয়ার প্রয়োজন নাই। গেলে ভুল হবে তা বলবো না, যাওয়ার প্রয়োজন নাই আর কি। এখানে যখন আপনি পুরোটা ইউজ করবেন, তখন আপনি 4টা দশমিকের উপরে 4টা ঘন্টা নেবেন, না কিন্তু আপনার অঙ্কের রেজাল্ট এরকম কম বেশি হবে। আসলে 5.5 হবে। 17.944 যদি আমরা নিতাম, প্রাইস হওয়ার কথা ছিল 18.25, আমরা বিক্রি করছি 17.944। স্যার শুনতে পাইনি কি বলছেন? বলবো, আপনি যখন এই ফ্র্যাকশন আসবে তখন 4টা ঘর রাখবেন, যদি রেজাল্ট অ্যাকুরেট পেতে চান। হ্যাঁ, দশমিকের পরে 4টা, 4 ডেসিমাল প্লেসেস। ওকে,
তাহলে 17.944 যদি বিক্রি হওয়ার কথা ছিল কত করে? 18.25। আমি দুইভাবে দেখাচ্ছি। তাহলে প্রতি ইউনিটে লস করছে কত করে, মানে দাম কম হয়েছে কত করে? 0.3056। অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে 1800। হ্যাঁ 550, ঠিক আছে 550 এটা হয়। আপনি মনে হয় দশমিক, আপনি দুইটা সংখ্যা নিয়েছেন দশমিকের বলে, তাই না? তার 534 আসছে। স্যার আমি হচ্ছে 4টা নিছি স্যার। 4টা আনলে তো 550 আসে। তাহলে ভুল হয়েছে স্যার ক্যালকুলেশনে। আচ্ছা, আরেকটা বিকল্প আমি দেখাচ্ছি, আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাকচুয়াল যে ইউনিটটা আছে সেটাকে স্ট্যান্ডার্ড দিয়ে গুণ করলে আপনারা স্ট্যান্ডার্ড সেলস রেভিনিউটা পাবেন। অর্থাৎ 1800 ইউনিট, 1800 কে যেহেতু অ্যাকচুয়াল প্রাইস এখানে গুণ করে ফিগারটা বলা আছে 32,300, আর আমাদের এই পার ইউনিট দরকার নাই, বরং 1800 ইউনিট অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে যার দাম হওয়া উচিত ছিল 18.25 করে, মাল্টিপ্লাইড বাই 18.25। তার মানে 1800 ইউনিট বিক্রি করলে স্ট্যান্ডার্ড প্রাইস অনুসারে এটা রেভিনিউ হওয়া উচিত ছিল হচ্ছে 32,850, কিন্তু আমাদের হয়েছে হচ্ছে 32,300। কাজে আমরা কম পাইছি কত? 550। এটা হচ্ছে আনফেভারেবল। এইভাবে ওরা পড়ছে বইতে। আবার বলছি যারা বুঝেন নাই, একজন অলরেডি বলে দিয়েছেন, আবার বলছি দেখেন, আমরা 1800 ইউনিট বিক্রি করছি, কত করে বিক্রি করছি বলা নাই, কিন্তু কততে বিক্রি করছি এটা তো বলা আছে, তাই না? বুঝছেন আমার কথা? কথা বলেন না তো। জি স্যার। আচ্ছা, তো এই যে 1800 ইউনিট বিক্রি করলো অ্যাকচুয়ালি 32,300 টাকা, তাহলে এখানে অ্যাকচুয়াল প্রাইসটা লুকায় আছে। তো এই 1800 ইউনিট কত করে বিক্রি হওয়ার কথা ছিল? 18.25 করে স্যার। তাহলে 1800 ইউনিট 18.25 ডলার করে বিক্রি করার কথা ছিল, 18.25 সেন্ট, সরি 18.25 ডলার, $18.25 সেন্ট। আচ্ছা, তাহলে 1800 ডলার স্যার বিক্রি একটা কথা ছিল, বলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে স্যার 1800 আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন না স্যার? অ্যাকচুয়াল প্রোডাকশন এন্ড সেলস। তাহলে স্যার 18.25 তো আমাদের স্ট্যান্ডার্ড সেলস প্রাইস, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড বাজেটেড প্রোডাকশন সেলস প্রাইস হচ্ছে ইউনিট হচ্ছে 1750, তাহলে আমরা 1800 কে কেন দিব স্যার? আপনি কোন ভেরিয়েন্স করছেন? সেলস প্রাইস ভেরিয়েন্স। ও স্যার ঠিক আছে। এবার ক্লিয়ার? আপনি শুধু খেয়াল রাখবেন কি বের করছেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম করবে না। আমরা প্রাইসে কি করি? অ্যাকচুয়াল প্রাইস আর স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করলাম আমরা কি দিয়ে? অ্যাকচুয়াল ইউনিট দিয়ে, তাই না? স্যার আমার কথা ছিল কি, আমরা যদি অ্যাকচুয়ালও বের করি তাহলেও তো স্যার আমাদের স্ট্যান্ডার্ড প্রাইসটা করবো, তারপর অ্যাকচুয়াল প্রাইসটা দুটো নিলাম, তারপরে আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ভলিউম আছে সেটা দিয়ে গুণ করবো। রাইট, হ্যাঁ। আর না স্যার আমরা কি এভাবে করতে পারি না? 1750 কে 1825 দিয়ে গুণ দিয়ে, আর এখানে তো 32,300 আছে, দুটাকে বিয়োগ করে তারপর 1800 দিয়ে গুণ দিলে হয়ে যাবে স্যার, আরো একটু সহজ হয়ে যাবে। 1750 কেন নিয়ে আসছেন আপনি? এটা সেলিং প্রাইস ভেরিয়েন্স না? হ্যাঁ স্যার, সেলস প্রাইসটাই তো বের করছি স্যার। 1800 আমাদের তো স্ট্যান্ডার্ড সেলস প্রাইস লাগবে স্যার। এই যে 1825 দেওয়া আছে কোশ্চেনে, আপনি ভাগে যাচ্ছেন কেন? আচ্ছা, টোটাল মানে সেলসটা কত আসতেছে সেটা বের করতে স্যার। সেটা তো আপনার ভলিউমে লাগবে, সেলিং ইতে লাগবে না তো। এই যে কি বলে সেলিং প্রাইসে তো লাগবে না। আবার আমি বলি প্রথম থেকে, সেলিং প্রাইসের ভেরিয়েন্সটা বের করতে হলে আমরা কি করি? অ্যাকচুয়াল প্রাইস আর স্ট্যান্ডার্ড প্রাইস করি, তাই তো? যদি প্রাইস নিয়ে কথা হচ্ছে, অ্যাকচুয়াল প্রাইস কত আর স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল, এই তো এটাই তো আমরা ডিফারেন্সটা দেখি কি না? জি স্যার। আচ্ছা, সেই অ্যাকচুয়াল প্রাইস এবং স্ট্যান্ডার্ড প্রাইসের ডিফারেন্সটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করি? অ্যাকচুয়াল সেলস দিয়ে না স্ট্যান্ডার্ড সেলস দিয়ে? ভলিউম যেটা, ভলিউম অ্যাকচুয়াল দিয়ে করি। কারণ কি, অ্যাকচুয়াল প্রাইসটা আমি পেলাম কোথায়? অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে এটা আছে। তো মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা বিক্রি করলাম সেটা কততে বিক্রি করার কথা ছিল এবং কততে বিক্রি হলো, এই ডিফারেন্সটা আমরা দেখি। এই কারণে আপনি 1750 এর দিকে যাবেন না। এটা एग्जांपल 1টা আবার দেখবেন, एग्जांपल 1টা আবার দেখবেন, তাহলে ক্লিয়ার একটা নিজেকে একটা ক্লিয়ার জায়গায় নিয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে যদি আমরা ভলিউম ভেরিয়েন্স দেখি, ভলিউমটা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। হওয়ার কথা ছিল আর কত হয়েছে? বাজেট কত করা হয়েছিল? 1750 আর হয়ে গেছে কত? 1800।
তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে favorable হয়েছে স্যার ফেভারেবল আনফেভারেবল। favorable স্যার 50 ইউনিটস ফেভারেবল। এখন এটা আমরা তিন ভাবে করতে পারি, এখানে দুই ভাবে বের করতে বলছে। হোয়াট এখানে বলছে হোয়াট উইল বি দ্য সেলস ভলিউম ভেরিয়েন্স ইফ স্ট্যান্ড, আচ্ছা প্রথমে বলছে সেলস ভলিউম প্রফিট ভেরিয়েন্স। হোয়াট উইল বি দ্য সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভেরিয়েন্স ইফ স্ট্যান্ডার্ড মার্জিনাল কস্টিং ওয়্যার ইউজড। প্রথমে বলছে সেলস ভলিউম প্রফিট, প্রথমে প্রফিট বলছে মানে আপনাকে অ্যাবজর্পশন কস্টিং দিয়ে বের করে নিতে বলছে, তারপরে আবার মার্জিনাল কস্টিং, দুইটাই বলছে। আমরা দুইটাই পারবো কারণ সব তথ্য এখানে দেওয়া আছে। তো এরা প্রফিট কত করে রাখছে, আগে থেকে বের করে রাখছে কত প্রফিট? 12.25 স্যার না প্রফিট না প্রফিট স্যার 6 টাকা স্যার প্রফিট হচ্ছে 6 টাকা $6। তাহলে 50 ইউনিট $6 করে কত হবে? 300, তাই না? জি স্যার এটা কি ফেভারেবল নন ফেভারেবল বললাম? স্যার ফেভারেবল হবে স্যার ফেভারেবল, রাইট, যেহেতু আমাদের বিক্রি বেশি হয়েছে। এখন আসেন যদি মার্জিনাল কস্টিং করি তাহলে প্রফিট কত ধরতাম? মার্জিনাল হলো স্যার এখানে ফিক্সডটা বাদ দিয়ে ধরতে হবে স্যার 9.75 দিয়ে দিতে হবে। হ্যাঁ তো 9.75 বাদ দিতে হবে সেলস প্রাইস থেকে। এত কষ্ট কেন করবেন? 6 হচ্ছে নরমাল প্রফিট, এই স্ট্যান্ডার্ড প্রফিট, তার সঙ্গে ফিক্সড ওভারহেডটা যোগ করে নেন 2.5, হয় না? জি স্যার কত 8.5 হয় না? জি স্যার এভাবে করতে পারেন, আবার যদি মনে করেন ওইভাবে করবেন সেটাও করতে পারেন যে 18.25 থেকে আপনি শুধু ভেরিয়েবল কস্ট গুলো মাইনাস করবেন, সেটা একটু লেংদি হয়ে যায়। যেহেতু আপনারা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের অলরেডি আছে অবজেকশন ভেরিয়েবল নিয়ে, সো ভেরিয়েবল অবজেকশন কস্টিং এর প্রফিট তো শুধু ফিক্সড ওভারহেড দিয়ে বাড়বে, তাই না? জি স্যার সরি ভেরিয়েবল কস্টিং এ শুধু এটা দিয়ে ইয়ে হবে, বাড়বে কন্ট্রিবিউশন যেহেতু। তো 8.50 হবে স্যার। হ্যাঁ তো আপনি কি প্রফিটের কথা বলছেন? না কন্ট্রিবিউশন প্রফিট তো দেওয়া আছে 6 এর, কন্ট্রিবিউশন আচ্ছা 15 হবে। 2.50 যোগ করতে বলছেন না স্যার এর সাথে? এর সাথে স্যার 6 এর সাথে 2.5 যোগ করতে বলছেন। 6 এর সাথে কেন হবে স্যার? 12.25 এর সাথে স্যার। আচ্ছা তাহলে আমি প্রথম থেকে বলি, আপনার অ্যাবজর্পশন ভেরিয়েবলে গোলমাল লাগলো কেন? সেলিং প্রাইস কত বলেন? 18.25। কন্ট্রিবিউশন আমরা কিভাবে বের করি? সেলস থেকে সমস্ত ভেরিয়েবল বাদ দিই, তাই না? হ্যাঁ কন্ট্রিবিউশন কিভাবে বের করি বলেন? সেলস থেকে কি করি? সমস্ত স্যার অ্যাবজর্পশনে তো ফিক্সড ভেরিয়েবল সবই বাদ দিতে হবে স্যার। এখন ধরো বের করে রাখছি, আবার আমরা বের করবো কেন কষ্ট করে? অ্যাবজর্পশন এখানে বের করা আছে না? না আপনারা তো মনে হয় ইয়াতে ভেরিয়েন্স অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন মনে হচ্ছে, আমি কি বুঝতে পারছি না নাকি এখানে গোলমাল? আর এখানে ওই যে স্ট্যান্ডার্ড প্রফিটের সাথে হচ্ছে আমাদের ফিক্সড মানে প্রোডাকশন ওভারহেড অ্যাড করে দিলেই আমাদের হচ্ছে কন্ট্রিবিউশনটা চলে আসছে। রাইট, হ্যাঁ সেটা আমি বললাম, কিন্তু এটা তো গোলমাল বাতায় ফেললো, এই জন্য তো আমি আর ডিটেইলসে যাচ্ছি। আবার আসছি দেখেন শুরু থেকে। স্যার আমাদের মনে হয় একটা একটা করে আগেলে মানে ওই যে एग्जांपल থেকে মানে একটা একটা করে গেলে বেটার হয় স্যার, একসাথে সবগুলা ইয়েতে পেঁচ লাগাই ফেলতে। এখানে তো আমরা একটাই করছি, সবগুলা কিভাবে করলাম? একটাই তো করছি, প্রথমে সেলিং প্রাইসটা করলাম, তাই না? স্যার আমার কোশ্চেনটা ছিল কি আমরা কি স্যার প্রফিটের সাথে অ্যাড করব নাকি হচ্ছে এই যে আমাদের কন্ট্রিবিউশন দেওয়া আছে 12.25 মার্জিনাল যখন করব স্যার সেটা বলতেছি। কারণ হচ্ছে আমাদের প্রফিট তো আমাদের হচ্ছে অপারেটিং এক্সপেন্স যা আছে তারপর বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট হবে, আর কন্ট্রিবিউশন তো স্যার অপারেটিং এক্সপেন্সের আগে। এখন কি আমি প্রফিটের সাথে সেই 2.50 যোগ করে মার্জিনাল কস্টটা বের করব আপনি 12.25 যেটা পাইছেন, আপনি 12.25 যেটা পাইছেন এটা হচ্ছে টোটাল কস্ট। এখানে কিন্তু ওই যে আপনার প্রফিটটা ক্যালকুলেট কন্ট্রিবিউশন কোনটাই ক্যালকুলেশন করা হয়নি, ওইটা থেকে সেলসটা 18.25 মাইনাস করে আমরা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড প্রফিট পাইছি। এখন আমাদের কন্ট্রিবিউশন মার্জিন লাগবে বা কন্ট্রিবিউশন মার্জিনের জন্য আমরা হচ্ছে ফিক্সড ওভারহেডটা অ্যাড করে দিলেই আমরা অ্যাড ব্যাক করে যে ফর্মুলা আছে তাতে হচ্ছে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে যাচ্ছি। সো এখানে সিম্পল ক্যালকুলেশন 6 এর সাথে আমরা 2.50 অ্যাড করে দিলেই আমরা কন্ট্রিবিউশনটা পেয়ে যাচ্ছি।
আর কিছু না। আঙ্গি সাহেব ওনার কোশ্চেনটা কোথায় বুঝছেন? আপনি তো খুব সিম্পলি বুঝছেন। ওনার কোশ্চেনটা হচ্ছে যে উনি এইটুকু পড়ে নাই, আমি এইটুকু ডিটেলস আমি একবার পড়ছি, কিন্তু এত যে ভেঙে বলতে হবে এটা আসলে আমার আগে এটা তো হচ্ছে স্যার হচ্ছে টোটাল কস্ট আমাদের, এটা তো উনি অন্য প্রফিট কিছু না। ভাবতে, হ্যাঁ উনি প্রফিট বলতে বোঝাচ্ছে যে আমরা তো এখানে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ সব বাদ দিয়ে প্রফিট পাই, নেট প্রফিট। উনি এটাকে নেট প্রফিট মনে করে ফেলছে, এই জন্য গোলমালটা লাগছে ওনার। কিন্তু একটু উপরে দেখেন, উপরে দেখেন কি কি বাদ দিয়েছে, শুধু ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল প্রোডাকশন আর ফিক্সড প্রোডাকশন, জাস্ট এইটুকুই টোটাল কস্টে আছে। তাহলে সেলস থেকে এটা বাদ দিলে কি যেটা বের হয় সেটা কি অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটটা বের হয় না? জি স্যার। এবার বুঝছেন পয়েন্টটা? আপনি তো সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভে চলে গেছেন, এখানে কি সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ আছে আমাদের অঙ্কে? স্যার এখানে কন্ট্রিবিউশন না লিখে প্রফিট লিখছে, এইখানেই ঝামেলাটা লেগে গেছে স্যার। এইটা তো কন্ট্রিবিউশন না, আমি কেন কন্ট্রিবিউশন লিখবো? এখানে ফিক্সড বাদ দিছে না, কন্ট্রিবিউশন কেন হবে? কন্ট্রিবিউশনই তো ভুলে গেলেন তাহলে, সেলস থেকে সমস্ত ভেরিয়েবল বাদ দিলে হয় কন্ট্রিবিউশন, ঠিক কি না? জি স্যার। আমি তো আপনাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট একটু হলেও করাইছি না বেসিকটা? এটা কি আমরা স্যার গ্রোস মার্জিন জিপিও বলতে পারি স্যার? অবশ্যই গ্রস প্রফিট বা গ্রস মার্জিন বলতে পারেন। জি জি, সেটা বললেই হয়তো বা মিনিংফুল, মানে সবাই খুব সহজে বুঝতে পারে। স্ট্যান্ডার্ড প্রফিট বলতে স্যার একটু একটা বইতে যে টার্মসটা ইউজ করছে সেটাও তো বুঝতে হবে, তাই না? এটা তো আপনি গ্রস মার্জিন বুঝবেন, এটা তো আপনি ইনফরমেশন দেখে বুঝবেন, তাই না? এটা তো আমাদের ওই লেভেলে যেতে হবে। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমাদের সেলিং প্রাইস 18.25, সেখান থেকে ম্যাটেরিয়াল যদি আমরা বাদ দিই 6, লেবার যদি আমরা বাদ দিই 3, এবং ভেরিয়েবল ওভারহেড যদি আমরা বাদ দিই 0.75 পার ইউনিট, তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত আসে? 8.5। এটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। কারণ কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? সেলস থেকে সমস্ত ভেরিয়েবল বাদ গেলে, ভেরিয়েবল কস্ট বাদ গেলে যেটা হয় সেটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। এখন এখানে তো সেলিং ওভারহেড দেওয়া নাই, দরকার নাই আমার। সো এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এই যে লাস্টে যেটা বলছে কন্ট্রিবিউশন, তাহলে আমাদের কত ইউনিট? 50 ইউনিটে আমাদের ফেভারেবল, বেশি বিক্রি করছি, তাহলে মার্জিনাল কস্টিং অনুসারে 425 হবে ফেভারেবল সেলস ভলিউম ভেরিয়েন্স। আর যদি এটা আমরা অ্যাবজর্পশন কস্টিং করি, অ্যাবজর্পশন কস্টিং অলরেডি বের করে রাখছে 6 করে, এটা স্ট্যান্ডার্ড প্রফিট মানে অ্যাবজর্পশন প্রফিট। ওকে, জানেন সেটা 50 ইউনিট 6 করে, এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর 300। আর ভেরিয়েবল কস্টিং এর যেটা কন্ট্রিবিউশন একটু বেশি আসবে। আর আপনি যেখানে গোলমাল করলেন, স্ট্যান্ডার্ড প্রফিট বলতে এটা অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট, তার সঙ্গে শুধু ফিক্সড ওভারহেডটা যোগ করলেই কন্ট্রিবিউশন পেয়ে যাচ্ছি। উল্টা যদি আমরা যাই, কারণ হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল বাদ দিলে যদি কন্ট্রিবিউশন হয়, তাহলে তো আমরা অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটের সাথে শুধু ফিক্সডটা যোগ করলে আমরা কন্ট্রিবিউশন পেয়ে যাই। কারণ হচ্ছে যে প্রফিটে অতিরিক্ত ফিক্সডটা বাদ দেয় আর কন্ট্রিবিউশনে ফিক্সডটা বাদ দেওয়া থাকে না। বুঝা গেছে? যদি আপনি এটা ভুলে যান তাহলে কি করবেন? সেলস থেকে সমস্ত ভেরিয়েবল গুলো বাদ দিয়ে কন্ট্রিবিউশনটা বের করে নেবেন। ক্লিয়ার এখন নাকি এখনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নাই স্যার। ওকে, এই হচ্ছে মোটামুটি। তাহলে ভেরিয়েন্স যেটা হবে সেটা হচ্ছে ভেরিয়েন্স অ্যানালিসিসে আমি যেটা বলবো সেটা আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও পারেন, আপনি আপনার নিজের মতো করে সেট করে নেবেন। বাট কনসেপ্টটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন আমাদের পড়ার উপরে ভিত্তি করে, এবং এটা যেন আপনার ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং রেজাল্টটা যেন ঠিক আসে, ফেভারেবল আনফেভারেবল এটা, এবং আমি কোনটা দিয়ে মাল্টিপ্লাই করব, কোনটার সাথে কোনটা মাইনাস করব, এটা আমার নামটা দেখে বুঝতে হবে, এবং আলটিমেট অবজেক্টিভটা দেখলে আরো ভালো বুঝবেন। তো আপনারা বাসায় শুধু সেলস ভলিউমটা ক্লিয়ার করেন, তারপরে আমরা আগামী ক্লাসে আমরা ম্যাটেরিয়াল নিয়ে ডিটেইলসে যাব, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। ওকে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রথম দিকে ওই আপনি দেখলাম যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস শেষ করার পরে আপনার ইয়ার কোশ্চেন থেকে এটা বুঝাই দিচ্ছিলেন, তো ওই প্রসেসটা আমার কাছে ভালো লাগছিল। এখন যেটা হয় স্যার, আমরা ম্যাথ গুলো করি কিন্তু মানে আপনার এক্সামের কোশ্চেন গুলোতে স্যার একটু ডিফারেন্ট ওয়েতে আছে, যেমন এই ভ্যারিয়েন্স থেকে কিন্তু মিক্স ভ্যারিয়েন্সটাই বেশি আছে। তো স্যার এই প্রত্যেকটা চ্যাপ্টার করার শেষে মানে আমাদের এক্সাম কোশ্চেন থেকে যদি একটু মানে ওটা ম্যাচিং করে বুঝাই দিতেন ওটা বেশি। আচ্ছা, এইটার কারণ হচ্ছে যে অ্যাবজর্পশন কস্টিং এর থেকে ওই যে একটা কোশ্চেন ছিল ওটা আমি পাইছিলাম, এর জন্য বুঝাই দিয়েছি এটা। এখন যদি অ্যাক্টিভিটি বেস কস্টিং থেকে কোশ্চেন আমি পাই তাহলে ওইটা আমি বুঝাই দেবো, হ্যাঁ, অথবা আপনারা একটু দেখেন। আর ভেরিয়েন্স থেকে অবশ্যই আছে, ভেরিয়েন্সে যেটা আছে সেটা আমি করাই দেবো। ভেরিয়েন্স তবে তার আগে ওই যে আছে স্যার, অ্যাক্টিভিটিস কস্টিং থেকেও আছে, হ্যাঁ, এবিসি থাকার কথা, রাইট? এবিসি আমি যদি পাই ওটা আমি করাই দেবো। ওকে,
তাহলে আগামী ক্লাসে আপনারা আগে দেখেন এবিসি লেটেস্ট জি নেক্সট ক্লাসে তাহলে তার একটু এবিসিটা একটু ইয়ার মানে এক্সাম কোশ্চেনটা দেখাই দিয়ে এরপরে স্যার আমরা এটা একটা ভালো পয়েন্ট বলছেন। হ্যাঁ, এখন আমি একটা দেখালে অন্তত একটা আইডিয়া পাওয়া যায়, তারপরে অনেকগুলো তো আসলে দেখানো সম্ভব না টাইমের কারণে, আমাদের 30 ক্লাসে তো শেষ করতে হবে প্রায় 14-15টা চ্যাপ্টার। হ্যাঁ, ওইটার জন্য কিন্তু আমি ওপেন বলে রাখলাম যে ওই যে যখনই ক্লাস শেষ হবে তখন আপনারা একটু সময় পেলে একটু আসবেন এসে, অথবা আমরা এক্সট্রা জুম দিয়েও করতে পারি, আমরা ইয়ার কোশ্চেন গুলো একটু একটু দেখবো, অথবা আমরা যদি 30টা ক্লাসের আগেই যদি একটু শেষ করতে পারি 25-26টা ক্লাসে, তাহলে পরবর্তীতে আমরা শুধু কি করব, কোশ্চেন সলভ করবো কিছুটা। হ্যাঁ, আর প্রবলেম হয় কি বইয়ে তো স্যার অনেক সহজ করে বুঝাই দেওয়া থাকে, এক্সামে কোশ্চেন গুলো স্যার একটু মানে পেঁচানো থাকে, তো ওই প্যাচ গুলো যদি আমরা একটু আগেই বুঝে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। জট খুলতে হবে তাই না? আচ্ছা আচ্ছা, ওকে, আমি এটা মাথায় রাখলাম। তাহলে আমরা অ্যাক্টিভিটি বেস কোশ্চেন যেহেতু রিসেন্টলি শেষ করলাম, অ্যাক্টিভিটি নিয়ে কোনো অঙ্ক যদি থাকে, যদি ডিফারেন্ট কিছু থাকে, ওই জায়গাটা আমরা আগামী ক্লাসে শুরুতে ট্রেস করব করে, আর মিক্স ভেরিয়েন্স ইল্ড ভেরিয়েন্স আপনি ভালো মনে করে দিয়েছেন, আমরা ভুলে গেলে আবার মনে করে দিবেন। এটা আছে থার্ড চ্যাপ্টারের ভেরিয়েন্সের, প্রথম চ্যাপ্টারে এগুলো নাই। তো আমরা এক্সাম কোশ্চেন স্ট্যান্ডার্ডে যখন শেষ করে ফেলবো তখন আমরা ওইটা আবার দেখবো। হ্যাঁ, ওই এক্সাম কোশ্চেনটা দেখে চলে যাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনার আইডিয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। তোমার ইয়েটা পেন্টিটা এদিকে দাও, আর ওইদিকে দাও, এদিকে দেখো। এই দেখুন, তোমার আর কাজ নেই তো, এদিকে রেখে দিলাম, তুমি আবার পড়বো, আমিও পড়বো।